এবং কথা কি শুনতে পান তো? জি, কথা শোনা যায়। আজকের ক্লাসে ধারণ করার জন্য সবাইকে নর্মালি আমাদের প্রত্যেকটা কোর্সে দেখা যায় যে মাঝপথ এসে আমাকে আসলে টুইট করে বলতে লাইক হ্যাঁ, এবং সাউন্ড একটু আস্তে আসছে একটু যদি। আছে। বলছিলাম যে প্রত্যেকটা কোর্সে এটা দেখা যায় যে আপনার শেষের দিকে এসে অথবা মাঝপথে এসে অনেকে হারায় যায় বলতে লাইভ ক্লাস গুলো আর করে না, এবং মনে করেন রেকর্ডিং ক্লাস কেউ করে অথবা কেউ করে না আর কি। এইটা মানে ধীরে কার্ভটা আসলে নিচের দিকে ফল করে, উপরের দিকে মনে করেন জমন করে, তারপরে এইভাবে হয়েছে। যারা আসলে লেগে থাকে আর কি, আমরা এই বলতে নর্মাল ক্লাস গুলোতে আসলে আমি এই কথাগুলো বলি না আর কি। যারা লেগে থাকে তারা ভালো করে। মনে করেন যে 0.1, হ্যাঁ, তার পাওয়ার যদি 0 করি তাহলে কত হয়? জিরোই হয়। এটা হয় পঞ্চাশ ডিগ্রি। এটা তো ওয়ান হবে। এটা one হয়। আচ্ছা, কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি কিন্তু খুব স্লো শুনতেছি। ভাই আপনারটা শোনা যাচ্ছে, তানিম ভাইটা একটু স্লো আসতেছে। হ্যাঁ, তানিম একদমই কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? এখন শোনা যায়? একটু বেটার। হুম। আর একটু হলে ভালো হয়। আচ্ছা, আমি আরেকটু জোরে কথা বলার ট্রাই করতেছি, হ্যাঁ। এখন শোনা যায়? এখন বাকিদের কি অবস্থা? এখন ঠিক শোনা আছে। যাচ্ছে? এখন চলবে, জি ভাই চলবে। ঠিক আছে, ওকে। আসলে আমি বোঝাইতে চাচ্ছিলাম যে মনে করেন যে কোনো কিছু পাওয়ার মানে কি হবে? প্রতিদিন যদি আপনি আসলে একটু একটু করে ইম্প্রুভ দেন কোনো একটা কাজে, এই প্রিপারেশনে যদি প্রতিদিন একটু একটু করে করতে, হ্যাঁ, তাহলে অন্যদের থেকে আসলে আপনি আগাই যাবেন না। এইটা আসলে একটা লং রেস। অনেকের জন্য মনে করেন যে খুব সহজে আসলে জব পেয়ে যায়, আবার অনেকের একটু কষ্ট হয় আর কি। এই জন্য আপনাদের লেগে থাকতে হবে। আর দেখেন যে আসলে আইটি সেক্টরে কম্পারেটিভলি আপনার যেটা পোস্ট আসলে খুব কম থাকে, অথবা পরীক্ষাগুলো দেখেন অনেক দিন পর পর আসতেছে আর কি। তার মানে দেখেন তখন আপনার 3 মাস 4 মাস 5 মাস পর পর এক একটা এক্সাম আসতেছে, সেটাতে কিন্তু আসলে ভালো করা আপনার জন্য একটা খরচ হয়ে যায়। কিন্তু মনে করেন যে আপনি যদি এটা চিন্তা করেন প্রত্যেকটা এক্সামের আগে যদি ভাবেন যে আসলে কিছুদিন পরে স্টার্ট করবো বা পরীক্ষার ডেট যখন দিবে তখন স্টার্ট করবো, তখন আসলে পারাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। দেখুন, আজকে আসলে ডিসকাস করার জন্য আসছি কিভাবে আসলে এনপিসিবিএল এর এক্সাম ভালো করা যায়। এনপিসিবিএল এর এক্সামে 4টা পজিশনের জন্য আসলে যে ছিল আর কি, সার্কুলার ছিল সিএসসি। এটা তো আমরা সবাই জানি বা অ্যাপ্লাই করছি, এগুলোই তো উপস্থিত হচ্ছি। তার মধ্যে কি ছিল, একটা সার্ভারের কোর্স ছিল, তাই না? তারপর একটা সাইবার সিকিউরিটি কোর্স ছিল, তারপরে সফটওয়্যার ছিল একটা, আর একটা কি ছিল, কোয়ালিটির ছিল, তাই না? কোয়ালিটি অ্যাসুরেন্স ছিল। এই 4টাই তো, তাই না? আমি ভুল বলছি? জি ভাই, চারটাই। এই 4টা ছিল আর কি। নর্মালি মানে আমরা জানতে পারছি যে বুয়েট বুয়েট এক্সাম নিবে আর কি, এটা সবাই জানি আর কি। বুয়েট প্যাটার্ন এক্সাম নিবে আর কি। তো গতবার আর কি মানে এর আগে যে সার্কুলার ছিল, এখানে আপনার ডিইউ এক্সাম ছিল। ডিইউ এক্সামে কি হয়েছিল, এমসিকিউ ছিল, তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল ছিল, এমসিকিউ টেকনিক্যাল এগুলো ছিল। অতটা কঠিন ছিল না, যেটা বুয়েটে নিলে যেটা টাফ হয় যোগ্যতা, ততটা আসলে কঠিন ছিল না। তবে এবার মানে আশা করা যাচ্ছে যে কোশ্চেন একটু ডিফিকাল্ট হবে আর কি।
বা ওয়েট গত 2-3 বার যা এক্সাম নিচ্ছে আর কি, সেগুলো থেকে দেখা যায় যে আপনার একটু কঠিন হতে পারে। এটার জন্য আমরা কি কি করতে পারি আর কি, কি কি বিষয় আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আপনারা তো যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবেন না, কে কোনটাই পরীক্ষা দিবেন এটা তো আপনার কনফিডেন্টের উপর নির্ভর করতেছে, বা কোন দিকে আপনি ভালো পারেন, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করতেছে আর কি। এইটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোন পোস্টে আসলে আপনার জন্য এক্সাম দেওয়া ভালো হবে। অনেকেই ভাবতেছে যে এটাতে 4টা পোস্ট আছে, আমি এটাতে এক্সাম দিই। আবার কেউ কেউ ভাবতেছে যে একটা পোস্ট আছে, তাহলে এটা দিই, তাহলে হয়তো কোনো ক্যান্ডিডেট কম থাকবে। ক্যান্ডিডেটের উপর আসলে ফোকাস না করে আপনার মানে প্রস্তুতির উপর ফোকাস করতে হবে আর কি, তাহলে আপনি ভালো করতে পারবেন। এই আমি কয়েকটা করছি আর কি, আমি ওই কয়েকদিন 2 দিন আগে আর কি মানে দেখছিলাম যে 25 সালে, হ্যাঁ, 25 সালের কোশ্চেন গুলো একটা অ্যানালাইসিস করছিলাম, যে 24-25-এ বুয়েটে যেগুলো এক্সাম নিচ্ছে আর কি, এগুলোতে আসলে কোন কোন টপিকস আসলে গুরুত্বপূর্ণ আর কি। এই যে আমি এই শীটটা বানাইছি, এখানে হচ্ছে আপনার ওই টপিক গুলো নিয়ে আসছি আর কি। হ্যাঁ, হয়তো আসলে এটা একটু বড়, বাট আপনার হাতে সময় আছে আসলে, হ্যাঁ, আপনার হাতে মনে করেন যে 5 দিন মতো সময় আছে। যারা আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি তাদের মোটামুটি আসলে অনেকটাই প্রস্তুতি নেওয়া, জাস্ট এই জিনিসগুলো একটু জাস্ট মানে ওভারভিউ দিতে হবে। অনেক সময় এমন হয় যে আপনি পড়ছেন বা পারেন, বাট পরীক্ষার আগে আসলে একটু রিভিশন দিয়ে যান নাই, হ্যাঁ, এই কারণে আপনি পারেন নাই। এই কারণে আমরা ট্রাই করবো যে এই যে 4-5 দিন আছে, এই টপিকস গুলো আমরা জাস্ট একবার করে হলেও যাতে দেখে যেতে পারি আর কি, এটা আমরা ট্রাই করবো আর কি। এখানে আমি জাস্ট হচ্ছে কোন টপিকস থেকে আসলে কোশ্চেন আসতে পারে, বা কি কি জিনিস আসলে আমাদের ফোকাস করা উচিত, হ্যাঁ, এই জিনিসগুলো মানে আজকে বলবো আর কি। আপনারা এই জিনিসগুলো একটু দেখার ট্রাই করবেন আসলে। এই টাইপের ইয়েগুলো আর কি মানে সাজেশন মূলক ক্লাস, এটা আমি আপনাকে 100% কনফিডেন্টলি আসলে বলতে পারবো না যে এগুলো পড়লেই আসবে। আবার এটাও মানে করা যায় না যে কোনো কিছু আসবে না আর কি, কিন্তু মানে আশা করা যায় যে আসবে আর কি, হ্যাঁ। এর আগে আমি একটা শীট বানাইছিলাম যে আপনার প্রাক ডিপিডিসি, হ্যাঁ, সেখানেও কিছু জিনিস আসলে আসছিল আর কি। যেমন আমি ওখানে একটা চার্ট সংযুক্ত করছিলাম যে আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমে টাইম কমপ্লেক্সিটির একটা, আমার ওই শীটটা দেখাইলে আমি এখনো দেখাইতে পারি যে ওটা ছিল আর কি। সেখান থেকে আপনার অনেক টাইম কমপ্লেক্সিটির এইগুলো আসছিল, বেশ কয়েকটা টপিকস আসলে কমন আসছিল আর কি, রিভিউ আর কি আসছিল। আমি আপনাদের এই যে জিনিসগুলো আসলে লিস্টেড করছি আর কি, হ্যাঁ, এই জিনিসগুলোতে একটু ফোকাস করার জন্য বলবো আর কি। প্রথমে আমি আসলে ট্র্যাক অনুযায়ী দিচ্ছি আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনের জন্য আপনি কি কি বিষয় দেখতে পারেন, তারপরে তারপরে লিস্টেড করছে আপনার কোয়ালিটির জন্য কোন কোন বিষয় দেখা যাইতে পারে আর কি। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে পজিশন, হ্যাঁ, আশা করা যায় যে এখানে আপনার প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো বেশি থাকবে, হ্যাঁ, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। তারপরে আপনার কি এ পজিশন, হ্যাঁ, কি এ পজিশন গুলো থেকে আপনারা একটু আইডিয়া করেন তো কি এ পজিশন থেকে মানে জানা জিনিসের মধ্যে আসলে কোন জিনিসটা আসলে খুবই আশার মতো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাবজেক্টটা থেকে আসতে বেশি আর কি। হ্যাঁ, ঠিক কথা বলছেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে সেটা থেকে আসতে পারে, হ্যাঁ। কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা আপনার টেস্টিং, হ্যাঁ, টেস্টিং থেকে অনেক কিছু আসতে পারে। এমনিতে নর্মালি মনে করেন যে যারা এসকে ইঞ্জিনিয়ার মানে আপনার ম্যানুয়াল টেস্টিং আছে আর অটোমেশন টেস্টিং আছে। মোটামুটি পরীক্ষায় আসলে অত কঠিন ভাবে দেয় না আর কি, মানে গভর্নমেন্ট সেক্টরে যে পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, সেখানে অত আপনার সেলেনিয়াম বা যেগুলো টুল আছে জেমিটার, এগুলো থেকে আসলে অত কোশ্চেন কোনো কোশ্চেনে আসে না। নর্মালি আপনার যেগুলো ম্যানুয়াল টেস্টিং আমরা করি আর কি, হ্যাঁ, বিভিন্ন টাইপ হোয়াইট বক্স টেস্টিং বা ব্ল্যাক বক্স টেস্টিং, হ্যাঁ, এই টাইপ যেগুলো আছে আর কি, এই জিনিসগুলো আসলে আসে আর কি। বা ওই যে বললেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে বিভিন্ন টাইপ আসলে মডেল আছে, হ্যাঁ, ওয়াটারফল মডেল, তারপরে এইভাবে আছে না বেশ কিছু মডেল, কিন্তু আমরা এর আগে দেখছিলাম আর কি। এখানে আমি এগুলো লিস্টেড করছি আর কি, যে আপনার ট্রাকটা আসলে যদি আপনি মন স্থির করেন যে আমি হচ্ছে এই
এই ট্র্যাকে এক্সাম দিবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাকে ওই অনুযায়ী আসলে এই কয়দিন প্রিপারেশন দিলে ভালো হবে। এই আমি একবার বলে যাবো আর কি, হ্যাঁ, এই জিনিসগুলো আমি একবার বলবো। আর আমরা যেহেতু আমি আর পিয়াল আর কি, এখানে আমরা ক্লাস নেই, আমরা সাবজেক্ট গুলো ডিভাইড করে নিচ্ছি আর কি, হ্যাঁ। পিয়াল যে জিনিসগুলো আসলে ক্লাস নিচ্ছে আপনাদের, ও জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝাইছে, ও আবার আপনাদের একটু বলবে, হ্যাঁ, আমি বলার পরে ওগুলো থেকে আপনি কোন কোন বিষয় আসলে কিভাবে কোশ্চেন আপনি অ্যানালাইসিস করে পড়লে ভালো হবে, ওই জিনিসগুলো আবার আপনাদের বলবে। যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম থেকে দেখেন, আমি মানে কোশ্চেন অ্যানালাইসিস করে যা পাইছি, যে টাইম কমপ্লেক্সিটি, রিকারশন, হ্যাঁ, অ্যারে, লিঙ্ক লিস্ট, এই টপিকস গুলো থেকে আসলে বেশি কোশ্চেন আসছে আর কি। সর্টিং থেকে অনেক সময় আপনার ইয়ে টাইপ কোশ্চেন দেয় আর কি, মানে কমপ্লেক্সিটিটা খুবই আসে। তারপরে গ্রিডি অ্যালগোরিদম বা ডাইনামিক প্রোগ্রামিং, হ্যাঁ, ন্যাপস্যাক প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু খুব আসে আর কি। ন্যাপস্যাক প্রবলেমটা আমরা এবার দেখতে পারি আর কি, হ্যাঁ, বুয়েট প্যাটার্নে এক্সামের জন্য এটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে আর কি। এরপরে ওপি এবং জাভা, হ্যাঁ, জাভা থেকে অনেক সময় কোশ্চেন দেয়, আমরা বুয়েট প্যাটার্নে এক্সাম দিয়ে দেখছি যে আসলে জাভার একটা কোড অনেক সময় দেয়। বিশেষ করে এর আগে আমরা কয়েকবার পাইছি যে রিজেক্টস এর কোড আর কি, হ্যাঁ, মানে যে এমন একটা ইয়ে করেন রিজেক্টস, তো আমরা এটা বুঝি তাই না? এটাকে বলতে পারবেন রিজেক্টস বলতে কি বোঝায়? এটা ভাই কম্পাইলারে আছে। হ্যাঁ, স্পেলিংটা স্পেলিংটা কি? হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্পেলিংটা একটু যদি লিখে দিতেন, মানে বোঝা যাচ্ছে। রিজেক্টস, রিজেক্টস মানে রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, রিজেক্টস। এটা তো আমরা কম্পাইলারে পড়ছি ভাই, জি, আমরা জি। হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নের ডাটা নিয়ে যদি কাজ করতে চাই, যে এগুলো অ্যালাউ করবো, এর বাইরে করব না। হুম, 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 রাইট। আপনি মনে করছেন, আপনি এই যে নির্দিষ্ট প্যাটার্নে ডাটা আসলে খুঁজে বের করে রিজেক্টসে যেমন আপনাকে বললো আর কি, এমনি নর্মালি একটা প্যাটার্ন দিয়েও বলতে পারে। অথবা আমরা তো এই যে এগুলো নর্মালি প্র্যাকটিস করছি, যে মনে করেন যে একটা জিমেইল হইতে হলে কি কি হয় আর কি, হ্যাঁ? জিমেইলে কি কি থাকে, এখানে আপনার যেমন কি কি লেটার থাকবে, তারপরে @, থাকবে, হ্যাঁ, তারপরে gmail.com বা .org.bd, হ্যাঁ, এই টাইপ থাকে না, একটা প্যাটার্ন থাকে। জি। তো অনেক সময় এই ফোন নাম্বারের ক্ষেত্রে জি, এই প্যাটার্ন ফোন দিয়ে। নাম্বারের ক্ষেত্রে হুম, হুম, বলেন। বললাম যে ভাই, ফোন নাম্বারের ক্ষেত্রে আর কি অ্যাপ্লাই করা যায় যে 11 ডিজিট হইতে হবে, তারপরে +88 থাকবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। তারপরে মনে করেন যে আমরা দেখছি যে ইয়ে দেয় আর কি, আর কি ছোট হাতের অক্ষর কোনটা হবে, বড় হাতের অক্ষর কোনটা হবে, হ্যাঁ, এই যে এ থেকে জেড, অথবা মনে করেন যে বড় হাতের এ থেকে জেড কিনা আর কি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো এইটা আবার আপনাকে কি বলতে পারে, এরকম আপনি একটা রিজেক্টস এর প্রোগ্রাম দেখতে বলতে পারে, একটা ফাংশন দিয়ে। অথবা আপনাকে নর্মালি বললো যে এই মানে সাম অফ ডিজিট বের করতে বললো, হ্যাঁ, জাভা দিয়ে বললো যে সাম অফ ডিজিট বের করতে বললো আর কি। পরীক্ষা আসলে যেটা হয়, বা হুট করে পরীক্ষা দিতে গেলে কি হয়, মনে করেন যে জাভার কোড যে আসলে কিভাবে লিখতে হয় ওইটাই আমাদের মনে থাকে, হ্যাঁ। প্রত্যেকটা প্রোগ্রামের তো একটা বেসিক ব্লক আছে, হ্যাঁ, ওই জিনিসটাও যদি আসলে একটু লেখা যায়, আপনি কিন্তু কিছুটা আসলে মার্কস পাইতে পারেন আর কি। কিন্তু আমাদের আসলে ওইটাই মনে থাকে না, যে জাভাতে আমি ফাংশনটা কিভাবে লিখবো, বা system.out.println লাইন এটা যে দিতে হয়, এই জিনিসগুলো আমাদের মনে থাকে না, হ্যাঁ। এই জন্য আমরা এটা একটু দেখার ট্রাই করবো আর কি। তো ওপি থেকে এই জিনিসগুলো একটু বেসিক ভাবে যদি দেখে যাইতে পারেন যে আউটপুটটা কিভাবে আসে। অনেক সময় যে পলিমরফিজম বা মনে করেন যে ইনহেরিটেন্সের একটা কোড দিয়ে অনেকগুলোতে দেখবেন যে অনেক সময় আসছে যে জাস্ট আউটপুট বের করতে বলছে, হ্যাঁ, মানে প্রোগ্রাম যে আছে সেখান থেকে আপনাকে আউটপুট বের করতে বলছে। আমাদের এটা আমরা অনেক সময় পারি, বাট প্রিপারেশনের অভাবে আমরা পরীক্ষার হলে যে পারি না। তারপরে নর্মালি যে কালেকশন ফ্রেমওয়ার্ক বা থ্রেড, হ্যাঁ, থ্রেডটা দেখতে পারেন যে মাল্টি থ্রেডিং বলতে কি বোঝায়, কারো আইডিয়া আছে? মাল্টি থ্রেডিং হচ্ছে একসাথে অনেকগুলা, মানে থ্রেড, ছোট ছোট অংশে, মানে ছোট ছোট করে কাজ ভাগ করে করতে, প্যারালালে চলতে থাকবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, প্যারালাল। থ্রেডের মধ্যে কাজগুলো থাকবে, প্রসেসকে আরো ছোট ভাগে ভাগ করে হ্যাঁ, কাজগুলো করে। বেসিক মনে করেন কোড একটা দেখে নিতে পারেন, যে একটা থ্রেডে বেসিক কোড দেখে নিতে পারেন।
ডাটাবেস, তারপরে যে টপিক ডাটাবেস থেকে দেখবেন যে আসলে সবসময়ই কোশ্চিন আসে, হ্যাঁ। যেমন এমনি নর্মাল জাস্ট মনে করেন যে আপনি যদি কোশ্চিন ব্যাংক দেখেন, সেখান থেকে দেখবেন যে জাস্ট নর্মাল কোড আছে, বলছে যে এমপ্লয়ি ডাটাবেস আছে, সেখান থেকে থার্ড ম্যাক্সিমাম বের করতে বলছে বা সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে বলছে, নর্মাল যদি আমি ভুল আর কি। কোয়েরি থেকে আসলে খুবই কোশ্চিন আসে, বা জয়েন থেকে। আর ইয়ে থেকে মানে এই যে বুয়েট প্যাটার্নে দেখবেন যে নর্মাল যদি দেয়, অনেক সময় আউটপুট বের করতে বলে, হ্যাঁ। যেমন নাল, এটা আসলে কাউন্টের মধ্যে ধরবে কি ধরবে না আর কি। বিভিন্ন আমাদের এগ্রিগেট ফাংশন আছে না, এগুলো তো আমরা শিখছি আর কি। এগুলো দিয়ে আপনাকে জাস্ট আউটপুট বের করতে বলে। এটা আমার এখনো মনে পড়ে আর কি, মানে বুয়েট প্যাটার্নে পরীক্ষা দিচ্ছি, এটা জাস্ট আউটপুট বের করতে বলছে। অথবা জয়েন থেকে কোশ্চেন আসে আর কি, হ্যাঁ। নর্মালাইজেশন থেকে কোশ্চেন আসে। আমাদের ক্লাস নর্মালাইজেশন যারা করছেন তাদের আসলে করার কথা আর কি। 1 NF, 2 NF, হ্যাঁ, থার্ড NF, অ্যাটলিস্ট আপনার এই থার্ড NF পর্যন্ত আসলে পারা উচিত আর কি। নর্মালাইজেশন থেকে অনেক সময় কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো আসলে বুয়েট দেখবেন যে আসলে কি করে, কয়দিন আগে মনে করেন গত মাসে পরীক্ষা হয়েছে, এর পরের মাসে যখন পরীক্ষা হবে হয়তো মনে করেন যে জয়েন থেকে কোশ্চেন আসছিল, যে পরের বার আসলে খুব বেশি সম্ভাবনা থাকবে যে জয়েন থেকে দিবে না। আর তার মানে এখন যদি জয়েন থেকে না দেয়, তাহলে আপনার নর্মালাইজেশন থেকে দিতে পারে, অথবা অন্য একটা টপিক থেকে দিতে পারে। তবে ইন্ডেক্সিং ইন্ডেক্সিং থেকে আপনার নর্মালি আসলে দিতে পারে যে ইন্ডেক্সিং কেন করা হয়। বুয়েট এক্সামেও কিন্তু ইয়ে থাকে আর কি, না, কিছু জ্ঞানমূলক কোশ্চেন থাকে বা পার্থক্য টাইপ কোশ্চেন থাকে আর কি। যদি নর্মালি দেখেন, অনেক অনেক এক্সামে কিন্তু আসছে যে সুপারভাইজ লার্নিং ভার্সেস আনসুপারভাইজ লার্নিং। এটা তো আসলে জ্ঞানমূলক কোশ্চেন আর কি। অথবা ইন্ডেক্সিং ডাটাবেজে কেন করা হয় আর কি, হ্যাঁ, বা ট্রানজেকশন থেকে আসতে পারে। অ্যাসিড প্রপার্টি, এটা মনে করেন যে এত দিছে, দিতে দিতে আসলে আর কোন এক্সামে দেওয়ার মতো নাই আর কি। তারপরে ডেডলক কন্ডিশন কিভাবে হয়, একটা নর্মাল মনে করেন যে আপনি ওএস এ কিন্তু আসলে ডেডলক আছে আর কি, হ্যাঁ? আর অ্যাসিড প্রপার্টিটা আমরা একটু উদাহরণের সাথে দেখে যাবো আর কি। একটা যদি আপনি ট্রানজেকশন নিয়ে আসলে প্র্যাকটিস করেন তাহলে ভালো হবে। ওইটা যদি আসে তখন আমরা উদাহরণ সহ লিখতে পারলে আমাদের জন্য ভালো হবে। তারপরে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এসডিএলসি আমরা পারি এগুলো। তারপরে অ্যাজাইল, স্ক্রাম, হ্যাঁ। তারপরে আপনার অ্যাজাইলটা আসলে খুবই ইম্পর্টেন্ট আর কি, অ্যাজাইল আসলে ম্যাক্সিমাম ইউজ করা হয়। তারপরে ওয়াটারফল মডেল আসে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, ইউএমএল একটু দেখে যাইতে পারেন। তারপরে ডিজাইন প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন থেকে বেসিক, এমনি প্রথমত ডিজাইন প্যাটার্ন থেকে কিন্তু বইটা আসলে এর আগেও কোশ্চেন আসছে আর কি। আপনি অ্যাটলিস্ট দেখে যাওয়ার মতো আসলে যদি সিঙ্গেলটন প্যাটার্ন, হ্যাঁ, এটা অ্যাটলিস্ট আপনি দেখে যাইতে পারেন আর কি। বা বেসিক কিছু প্যাটার্ন আছে, এগুলো আমরা দেখে যাবো আর কি। আর যদি মনে করেন যে আমি কোড লিখতে নাও পারি, কিভাবে হচ্ছে আউটপুটটা আসতেছে, আউটপুট লেখা যেতে পারে আর কি। এই টাইপ করে দেখে যাইতে পারলে আমার জন্য আসলে ভালো হবে বলে মনে করি আর কি। তারপরে সার্ভার ইঞ্জিনিয়ারিং পোস্টে যারা করছেন তাদের জন্য আসলে ওএসটা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার যে এক্সাম গুলো হচ্ছে দেখবেন যে এই যে প্রসেস থ্রেড, হ্যাঁ, তারপরে শিডিউলিং অ্যালগোরিদম আছে, এগুলো আমরা দেখবো, বা ডেডলক কন্ডিশন দেখবো, পেজিং, সেগমেন্টেশন, ভার্চুয়াল মেমোরি, সেমাফোরটা অনেক এক্সামেই দেয় আর কি, হ্যাঁ। সেমাফোরটা মনে করেন যে অনেকে আমরা কি করি, সেমাফোরের আসলে দেখতে ভুলে যাই আর কি। অন্য জিনিসগুলো দেখি, বাট এই জিনিসগুলো আসলে রিভিশন দেয় না। তারপরে কম্পিউটার নেটওয়ার্ক থেকে তো নর্মালি দেখবেন যে ওএসআই মডেল কি, মানে এটার যে 7টা ইয়ে আছে ওগুলো দেখবো। তারপরে টিসিপি, তারপরে আইপি ভার্সেস হচ্ছে আপনার ইউডিপি, ওইটার পার্থক্য দেখবো। তারপর ডিএনএস, ডিএইচসিপি, এগুলো আমরা জাস্ট নর্মালি একটু দেখে ট্রাই করবো। আর সাবনেটিং, হ্যাঁ, সাবনেটিং থেকে আমি অবশ্যই এবিসি, ক্লাস এবিসি, এটার জন্য সাবনেটিং কিভাবে হয়, এই সাবনেটিং থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ। এটা আসলে মাস্টই বলা যায়, দেখবেন যে সাবনেটিং থেকে কোশ্চেন আসতেছে। তারপরে লিনাক্স, লিনাক্স কিন্তু দেয়, ওটা দেখবেন যে আসলে আগাগোড়ায় বিভিন্ন এক্সামে
আপনার লিনাক্স কমান্ড দেয় আর কি, লিনাক্স থেকে। এই লিনাক্সে মনে করেন যে যারা আগে পড়েন নাই বা ইয়ে করেন নাই, লিনাক্স চিট শিট লিখে যদি আপনি সার্চ দেন অনেকগুলো চিট শিট পাবেন আর কি। হ্যাঁ, সেখান থেকে জাস্ট একটু দেখে যেতে পারলে ভালো হয় আর কি। আর এইগুলো হচ্ছে আপনার আমাদের অন্য- একটা চিট শিট দেওয়া আছে, ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ, এগুলো জাস্ট মনে করেন যে একটু নর্মালি দেখে যাবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। হ্যাঁ, আমি নিজে যেটা করতাম অনেক সময় মানে পরীক্ষার আগে ভাবে টাইম থাকতো না, এই জন্য এই শিট গুলো নামাই রাখতাম আর কি। পরীক্ষার হলে যাওয়ার আগে বা মনে করেন যে দেখা গেল অফিসে গেছি, শিট গুলো পড়ছিলাম। যেমন অ্যালগোরিদমের জন্য শিট আছে, তারপরে মনে করেন যে সব সাবজেক্টের জন্য আপনি মোটামুটি আসলে এভাবে শিট পাবেন আর কি। তো এটা আপনার মানে প্রিপারেশন নেওয়াটাকে আসলে একটু ইজি করে দেয় আর কি। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট আসলে ইয়ে আর কি দিছি আর কি, লিনাক্স কমান্ড দিছি। আমাদের অ্যাটলিস্ট এইগুলো আসলে দেখে যাবো আর কি, যেন এগুলো বাদ না যায় আর কি। তারপরে সার্ভার সাইড থেকে পিয়াল আপনাদের ইয়ে করবে আর কি, যে অফিসের যে সার্ভার, হ্যাঁ ওটা ও বিশ্লেষণ করবে, এখান থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারবো। আর এই নর্মাল যেগুলো আছে আর কি, এগুলো অ্যাটলিস্ট আসলে দেখে যাওয়ার ট্রাই করবো, মানে ডেফিনেশন মূলক জিনিস একটু আমরা ট্রাই করবো যে এটা আসলে বলতে কি বোঝাচ্ছে বা এটার কাজ কি। ভার্চুয়ালাইজেশন থেকে কোশ্চেন আসে আর কি। হ্যাঁ, এখানে মনে করেন যে যদি একটু টপ লেভেলের দেয় তাহলে এই যে ডকারের বেসিক্সটা একটু দেখে যাওয়া যেতে পারে। আর ভিএমওয়ার বা হাইপার মিশন, এটা তো হাইপারভাইজর, এটা তো আমরা শিখছি আর কি, বা এগুলো আমরা জানি আর কি। এগুলো তো পারা যাবে, ডকারটা একটু দেখবেন আর কি, ডকার সম্পর্কে একটু বেসিক আইডিয়া নেবেন। আর ক্লাউড কম্পিউটিং থেকে আসার মতো কিন্তু সবসময় এই তিনটা জিনিসই আসে আর কি। এমসিকিউ আকারে বলেন বা ডেফিনেশন মূলক আসে বেশি আর কি, অথবা পার্থক্য আকারে আসে আর কি। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস অথবা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস আর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এই জিনিসগুলো আমরা দেখবো। অথবা অ্যামাজনের কি কি আছে আর কি, এগুলো একটু দেখেন। বা লোড ব্যালেন্সিং কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখে যাওয়ার ট্রাই করবো। এগুলো মনে করেন যে আমি নিজে অনেক পড়ছি ব্যাপারটা তা না, বাট কোশ্চিন আপডেট হচ্ছে আর কি। হ্যাঁ, মানে আগে থেকে কোশ্চিন আসলে আমার মনে হয় যে যেমন আপনি যদি ধরেন যে বিসিএস এর কোশ্চিন, মানে আগে কি হতো আপনি যদি 10তম থেকে দেখেন, মানে পরে যেগুলো আছে কোশ্চিন ব্যাংক পড়লে আসলে পারা যেত আর কি। হ্যাঁ, মানে অনেক কোশ্চিন আসলে থাকতো আর কি। এখন হইতে হইতে ঠিক আছে, সব কোশ্চিন নিতে নিতে আসলে জিনিসটা আসলে পাঞ্চে করে ফেলছে আর কি। মানে এখন মনে করেন যে এই কোশ্চিন ব্যাংক থেকে আসলে কোশ্চিন খুব কমই পাওয়া যায়, মানে এখন কোশ্চিন গুলো দিয়ে অনেক হায়ার লেভেলে চলে গেছে আর কি। তা আমার মনে হয় যে আইটি জব গুলোর এমন হচ্ছে আর কি। ওই বিশেষ করে অন্যরা কি করতেছে আমি জানি না, বাট বুয়েট এটা করতেছে যে আপনার এখন যতটা বুয়েট কি করে, আপনি যদি নর্মালি এক্সাম দেন তাহলে দেখবেন যে বুয়েট চেষ্টা করে যে একজন স্টুডেন্ট কতটা তাকে না পারানো যায় আর কি। হ্যাঁ, এটা চেষ্টা করে আর কি। সবচেয়ে কম কত কাট মার্কসে আসলে একজনকে জব দেওয়া যায়, এটা ট্রাই করে আর কি। এই জন্য মনে করেন যে যেগুলো আসলে মানে একটু ধারণার বাইরে হয়, মানে থিঙ্ক আউট আউট অফ দ্য বক্স, ওই জিনিসগুলো আমাদের আসলে কিছুটা দেখে যাওয়া উচিত আর কি। এটা কি হবে মানে অন্যদের থেকে আপনি আগায় থাকবেন আর কি। যে জিনিসগুলো জব করার ক্ষেত্রে আপনার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে যে জিনিসগুলো কমন, হ্যাঁ অন্যরা পারবে, আপনাকে মিস করা যাবে না। তারপরে যেগুলো আনকমন ওগুলো থেকে আপনি যদি 2-3টা পারেন তাহলে আপনার জন্য জব করাটা ইজি হবে। এই জন্য আমি এখানে বেশ কিছু টপিক দিছি। হ্যাঁ, যেহেতু মনে করেন যে এই এনপিসিবিএল এইভাবে ডেডিকেটেড আকারে আসলে মানে আগে সার্কুলার দেয় না, কিন্তু এখন থেকে ট্রাই করবে যে আপনার ওখানে যে যে কাজ হবে সে অনুযায়ী আসলে সার্কুলারটা দেয়ার আর কি। এই জন্য মনে করেন যে আমি বেশ কিছু আসলে টপিক এখানে দিছি, আমরা এগুলো একটু জাস্ট দেখবো আর কি। হ্যাঁ, এগুলো জাস্ট একটু ওভারভিউ নেবেন আর কি। এই যে যেমন গুরু 99, হ্যাঁ এই ওয়েবসাইটে আপনি মনে করেন যে বেসিক কিছু আইডিয়া পাবেন আর কি। এখানে যদি সার্চ দেন বা অনেক সময় যে টপ ইন্টারভিউ কোশ্চিন, হ্যাঁ এগুলো দিয়েও যদি আপনি প্রিপারেশন নেন তাহলে এগুলো কাভার করবেন। হ্যাঁ, এই বক্সে আপনি দিলেন যে টপ ইন্টারভিউ কোশ্চিন, মানে শর্ট টাইমে আসলে আপনার অনেক বেশি কিছু জানার জন্য ওগুলো হেল্পফুল হবে বা ইম্পর্টেন্ট টপিকস ওখানে থাকবে।
তারপরে আপনার 3 নম্বর যেটা ছিল আপনার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা বলছিলাম যে আপনার টেস্টিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন, সিস্টেম টেস্টিং, এই টেস্টিং গুলো আমরা একটু দেখবো আর কি। তারপরে এই দুইটার মধ্যে পার্থক্য আসে, অথবা তিনটাই যদি থাকে, হ্যাঁ, তিনটার মধ্যে পার্থক্য আসতে পারে। তারপরে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, হ্যাঁ, ইকুইভ্যালেন্স পার্টিশনিং, এগুলো আমরা জানি, হ্যাঁ, আমাদের জানার কথা আর কি। মানে যেমন আপনাকে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস বলতে কি বুঝেছে, 0 থেকে মনে করেন যে 99, এইটা ইনপুট আকারে বসবে, হ্যাঁ। এটার জন্য আপনি কি করতেছেন, আপনার যদি 0 1 2 3 4 5, হ্যাঁ, এইভাবে 99টা আসলে আপনার চেক করার দরকার নেই। আপনি 0-কে চেক করলেন, ইনিশিয়াল ভ্যালু, লাস্ট ভ্যালু চেক করলেন, আর মাঝের একটা চেক করলেন আর কি, হ্যাঁ। অথবা ইকুইভ্যালেন্স পার্টিশনিং, আমরা কি করলাম, কয়েকটা পার্টিশনিং আকারে ভাগ করে টেস্ট কেস চালাইলাম, তাইলেই কিন্তু হবে। অথবা বাগ লাইফ সাইকেল, হ্যাঁ, তারপরে আপনার অ্যাজাইল টেস্টিং, এটার মধ্যে কি কি আছে, স্প্রিং, তারপরে স্ক্রাম, এগুলো একটু হাই লেভেলে আমরা এমনি জাস্ট জানবো আর কি, হ্যাঁ। যদি আপনাকে এই যে বলে যে অটোমেশন টেস্টিং টুল হিসেবে কোনটা ইউজ করা হয় আর কি, জাস্ট মনে করেন যে এগুলো এখন যদি আপনি জাস্ট এইটাও ওভারভিউ দেন, তাহলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এমনি টুল গুলো সম্পর্কে কিছুটা আইডিয়া হবে আর কি। আমরা আরেকটু চেষ্টা করবো যে এগুলো সম্পর্কে একটু ব্রিফ দেখা আর কি। যদি মনে করেন যে এই নেট দেখে দেখে আপনার জন্য টাফ হয়, আপনার চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই দিয়ে, মনে করেন যে যদি মানে এগুলো দিয়ে দিয়ে বললেন যে আপনার জন্য আসলে শর্ট নোট প্রিপেয়ার করে দেয় যাবে, তাহলে প্রিপারেশন নেওয়াটাই easy। তারপরে সাইবার সিকিউরিটি ট্র্যাকে আপনার অবশ্যই নেটওয়ার্ক সিকিউরিটি দেখতে হবে, যে ভিপিএন, ফায়ারওয়েল, হ্যাঁ, ফায়ারওয়াল। তারপরে ক্রিপ্টোগ্রাফি আমরা দেখবো আর কি। ক্রিপ্টোগ্রাফি থেকে আসার পসিবিলিটি অনেক আছে আর কি, মনে করেন যে সাইবার সিকিউরিটি ক্ষেত্রে এই দুইটা টপিকস আসলে মাস্ট আর কি, হ্যাঁ। এখানে মনে করেন যে অথবা ইনজেকশন, এই জিনিসগুলো করলে মানে আমার মতে আসলে কভার হবে সাইবার সিকিউরিটি থেকে। আপনার এই যে সিমেট্রিক ইনক্রিপশন বা অ্যাসিমেট্রিক, আরএসএ, এইএসএস, এসএসএ, হ্যাঁ, তারপরে সিআইএ টাইপ, তারপরে অথেন্টিকেশন। অনেক সময় কিন্তু পরীক্ষা আসে যে ভ্যালিডেশন ভার্সেস ভেরিফিকেশন, হ্যাঁ, পার্থক্য আসলে অথেন্টিকেশন ভার্সেস অথরাইজেশন বা অ্যাকাউন্টিং। এসকিউএল ইনজেকশন থেকে অনেকবারই কোশ্চিন আসছে আর কি, এসকিউএল ইনজেকশনের আপনার উদাহরণ সহ এই জিনিসটা একটু পরে ট্রাই করবেন। অথবা এক্সএসএস, সিএসআরএ, ফিশিং, এগুলো আমরা কিছুটা জানি, এই জিনিসগুলো আপনাদের আসলে পরিচিত। আর যে জিনিসগুলো আসলে পরিচিত না, আপনারা একটু ট্রাই করবেন যে নেট দেখে দেখে আসলে ইয়ে করা যায়। মানে আমি ইয়ে করতাম আর কি, আপনার কন্টেন্ট সহ দিতাম, কিন্তু আসলে শর্ট টাইম আমাদের এই কন্টেন্ট সহ শেষ করতে একটু সময় লাগে। তারপরে কমন কিছু টপিকস, এগুলো আমরা দেখবো। এইগুলো মোটামুটি এখানে আমি যা লিস্টেড করছি, এটা আপনার পরীক্ষার জন্য মাস্ট মাস্ট। হ্যাঁ, আমাদের অবশ্যই এগুলো কাভার করতে হবে আর কি। আর বাদ বাকি কমন টপিকস এগুলো আমরা দেখে যাবো আর কি, যে ক্যাশ মেমোরি, পাইপলাইনিং, অ্যাড্রেসিং মোড, তারপরে রিক্স ভার্সেস সিক্স। ডিএলডি আসলে আমার প্রিয় আর কি একটা সাবজেক্ট, এটা থেকে আসলে কোশ্চিনও আসে আর কি, কেম্যাপ থেকে আসলে কোশ্চিন আসতে পারে আর কি। কেম্যাপটা আপনারা দেখবেন বা কাউন্টার দেখবেন, কাউন্টার থেকে আসতে পারে। ফ্লিপ ফ্লপটা আমরা একটু দেখে যাওয়ার ট্রাই করবো। ফ্লিপ ফ্লপে যদি আপনার দেখা গেল যে এসআর ফ্লিপ ফ্লপ বা জে কে, এসআর ফ্লিপ ফ্লপটা ভালোভাবে বুঝলে বাকিগুলো আসলে আপনার জন্য ইজি হয়। আর ডিএলডি তো ওই যে আর একটা জিনিস দেখবেন যে ওই যে আপনার 7 সেগমেন্ট ডিসপ্লে আছে না, এটা একটু দেখে যাওয়ার ট্রাই করবেন। এটার জন্য ট্রুথ টেবিলটা আসলে কিভাবে বিল্ড আপ করে আর কি, আমরা একটু দেখে যাওয়ার ট্রাই করবো। আর যারা মানে ক্লাস করেন না, তারা গিক্স ফর গিক্সে পাবেন এটা, লিস্ট অবশ্যই দেখবেন না। তারপরে মাল্টিপ্লেক্সারে আমরা বলছিলাম যে ক্লাসে বলছিলাম যে আপনার এই দেখা গেল যে 2x1 মাল্টিপ্লেক্সার থেকে আপনার 4x1 বানাইতে হচ্ছে, বা 8x1 বানাইতে হচ্ছে, বা 16x1, 4x1 দিয়ে 6x1, এগুলো আসলে কিভাবে করা যায়। আবার কাউন্টার থেকে আসে, হ্যাঁ, কাউন্টার ডিজাইন করতে পারবো, যে মনে করেন যে আপনার কাছে একটা কাউন্টার আছে, সেটা জাস্ট কাউন্ট করতেছে 0 থেকে 1 2 3, এগুলো তো আছে আর কি। কিন্তু আপনাকে বললো যে এই যে 0, তারপরে 3 6, হ্যাঁ, এইভাবে
কাউন্ট করতেছে। তার মানে এটা যদি আপনি পারেন ভালোভাবে মানে বানাইতে আর কি, তাহলে এটার জন্য আপনার আসলে পারা উচিত। তারপরে মাইক্রো প্রসেসর থেকে আমরা দেখবো ইন্টারাপ্ট, তারপরে রেজিস্টার, মেমোরি ম্যাপিং। টক টক থেকে এই যে রেগুলার এক্সপ্রেশন থেকে বইটা আসলে অনেক কোশ্চেন আসছে। জিএফএ এনএফএ এগুলো একটু নর্মালি জানার ট্রাই করবেন। তারপরে কম্পাইলারে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, যেগুলো আমরা পারি। এআইএমএল টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুয়েট লাস্ট এক্সাম গুলোতে আপনার এআইএমএল থেকে খুবই কোশ্চেন দেয়। আর এই যে বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করবো। এই যে একটা ওয়েবসাইট আছে যে ইউসারপিডিয়া, এখানে আপনার কতগুলো আসলে এআই ইয়া হয়েছে আর কি, টুলস আছে এখানে, সবগুলো আসলে লিস্টেড আর কি, বা কোনটা কি কাজ করে এই ওয়েবসাইটে আছে আর কি। এটা একটা ভালো ওয়েবসাইট। তিনি জানবেন যে আসলে কোনটা টেক্সট নিয়ে কাজ করে, কোনটা ইমেজ নিয়ে কাজ করে, কোনটা রিসার্চ নিয়ে কাজ করে। কারণ এখন মনে করেন যে এগুলো আসলে ট্রেন্ডিং টপিকস আর কি, না বিভিন্ন এক্সামে এমনি নর্মালি দিতে পারে যে আসলে চ্যাট জিপিটি নিয়ে কি করা যায়, বা মনে করেন ধরুন একটা ডিপসিক দিল বা যেটাই দিল, এইভাবে আপনার ইয়ে করতে পারেন। এই জাস্ট এটা দেখবেন আপনার ক্যারিয়ারেও আসলে হেল্পফুল হতে পারে। এই যে কোনটা দিয়ে আসলে ভিডিও বানানো যায়, এআই টেক্সট জেনারেটর আছে, আর্ট জেনারেটর আছে এখন, এমনি আপনারা এটা এই ওয়েবসাইটটা একটু দেখতে পারেন। এই এআই থেকে এখন পর্যন্ত আপাতত আপনার ইয়ে দেয় আর কি, না সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এগুলোর পার্থক্য কি, বা হচ্ছে এই কোনটা আনসুপারভাইজ লার্নিং কোনটা সুপারভাইজ লার্নিং, এটা পার্থক্য করতে বলতে হবে। হ্যাঁ, এইগুলো বলা হয়েছে আর কি। এগুলো এমনি দেখবেন এই শীটটা দিলে জাস্ট একটু দেখার ট্রাই করবেন। আমি বেশ কিছু টপিকস এখানে নতুন করে অ্যাড করা হয়েছে, যে ওয়েব টেকনোলজির ক্ষেত্রে আর কি কি দেখা যাইতে পারে আর কি। আপনি জাভা স্ক্রিপ্টটা একটু দেখতে পারেন, জাভা স্ক্রিপ্ট। আর আমি আর অল্প কিছু কথা বলবো, এটা হচ্ছে নন টেক নিয়ে আর কি। হ্যাঁ, এখানে আমি আর একটু একটা চার্ট আকারে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, কোন সাবজেক্টের জন্য কোনগুলো আসলে দেখা যেতে পারে, এই জিনিসগুলো থেকে আর একটু মানে ছোট করে আছে, এই চার্টটা একটু দেখতে আর কি। হ্যাঁ। আর ইয়ে এখন মনে করেন যে আস্তে আস্তে নন টেক, হ্যাঁ নন টেকের ওয়েটে সাধারণত মনে করেন যে 60-20 এভাবে থাকতে পারে আর কি, হ্যাঁ, অথবা 50-30। মানে নন টেকে আপনার 20 মতো থাকলো, বা টেকে 60 থাকলো। আগে আসলে নন টেক বেশি থাকতো আর কি, হ্যাঁ, কিন্তু এখন এই যে এর আগে এক্সামে দেখছিলাম যে আপনার টেক বেশি ছিল আর কি। নন টেক বেশি থাকলে সুবিধা হয় কি, যারা মনে করেন যে মানে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করে, টেক রিলেটেড আসলে একটু কমিয়ে তারপরেও আসলে তারা টিকে যায় আর কি। এখন আসলে টেকটা বেশি থাকে, আপনারা যদি কয়েকটা এক্সাম দেখেন টেক পোর্শনটা আসলে বেশি থাকে আর কি। নন টেকে এই যে আপনাদের আমি পরীক্ষা, আমরা পরীক্ষা নিয়েছিলাম যে বিসিএস এর যে এক্সাম গুলো, ওগুলো পরীক্ষা নিয়েছিলাম। ওগুলো যদি আপনারা একটু পড়ে থাকেন, বা মনে করেন যে এক্সপ্লানেশন সহ যদি পড়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এই এই নন টেক আসলে একটু কিছুটা হেল্পফুল হবে। আর এখন ট্রেন্ডিং যেগুলো আছে, হ্যাঁ, গত 2-3 মাসে যে জিনিসগুলো হয়েছে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো আসতে পারে আর কি। যেমন ইরান যুক্তরাষ্ট্র যে সংঘাত, বা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট, বা স্টেট অফ হোরমুজ প্রণালীর যে কৌশলগত গুরুত্ব আছে আর কি, হ্যাঁ, বর্তমানে আসলে অর্থনীতি আর জ্বালানির কি অবস্থা, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি পরিস্থিতি, গাজা ও মধ্যপ্রাচ্য সংকট, এই টপিক গুলো আমরা একটু দেখার ট্রাই করবো। আর বাংলাদেশে যে জিনিসগুলো আসলে ট্রেন্ডিং আছে আর কি, যেমন পদ্মা ব্যারেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আর কি। এটা মনে করেন যে বাস্তবায়নকারী সংস্থা কি, বা অনুমোদন করছে কি, বা প্রকল্প ব্যয় কত, এই জিনিসগুলো আমরা একটু জানার ট্রাই করবো, মানে মোস্ট ট্রেন্ডিং যেগুলো আর কি। আবার বিভিন্ন এই যে মনে করেন যে বিসিএস এর যে আছে না, ওই পেজ গুলোতে আপনি
দেখতে পারেন। যেমন উত্তরণ প্রতিদিন, হ্যাঁ, ওরা কি করে রিসেন্ট সময়ে, যেমন আজকের দিন ইম্পর্টেন্ট কি দিন 10টা এমসিকিউ মনে করেন যে দিচ্ছিলেন, বা E2 যেটা আছে ওরা দিচ্ছিলেন, কিন্তু এই জিনিসগুলো একটু চোখ বুলায় যায় আর কি। যদি এক বসায় বসেন আর কি, এক্ষেত্রে 20-25টা দেখলে দেখবেন যে আসলে পরীক্ষায় মানে যেগুলো রিসেন্ট কোশ্চেন ওগুলো কমন আসতেছে। আর এখানে আমি যে লিস্টটা দিচ্ছি আর কি, এখান থেকে এগুলো দেখতে পারেন যে এখানে বেশ কিছু আসলে টপিক দেওয়া হয়েছে যেগুলো আসলে ট্রেন্ডিং টপিকস আর কি। হ্যাঁ, মানে আপনারা তো ইসে থাকেন, ফেসবুকে থাকেন, তো মোটামুটি সবারই জানার কথা আসলে কোন জিনিসগুলো এখন ট্রেন্ডিং আছে আর কি। আর আন্তর্জাতিক এই যে ইউএন, IMF, এগুলোর হচ্ছে সদর দপ্তর বা সদস্য সংখ্যা বা তাদের এজেন্ডা কি কি হলো আর কি, এই জিনিসগুলো একটু আমরা দেখবো আর কি, হ্যাঁ। এবং পপ নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসলে, হ্যাঁ, COP30 কত সালে অনুষ্ঠিত হবে বা কোথায় অনুষ্ঠিত হবে। তারপরে বিভিন্ন প্রোটোকল আছে না, কিয়োটো প্রোটোকল, হ্যাঁ, তারপরে এই টাইপ বেশ কিছু প্রোটোকল আছে আর কি, এগুলো থেকেও কোশ্চেন আসে আর কি। AI থেকে আমরা এই জিনিসগুলো একটু দেখা ট্রাই করবো, হ্যাঁ, AI থেকে LLM বা মনে করেন যে জেনারেটিভ AI, হ্যাঁ, এই দুইটা অবশ্যই একটু দেখবে আর কি। তারপরে একটা সম্পর্ক ছিল আর কি, আপনার এই যে NLP, তারপরে আপনার AI, ডিপ লার্নিং, হ্যাঁ, এগুলোর মধ্যে একটা সম্পর্ক ছিল আর কি, যে এইভাবে প্রকাশ করা যায় আর কি। এই জিনিসটা একটু দেখার ট্রাই করবেন। তো ইসে আছে বলবেন যে নেটেও আছে আর কি, এই কয়েকটা দিয়ে বলবেন যে এটার মধ্যে আসলে সম্পর্কটা বিল্ড আপ করতে। আমি এই পর্যন্ত শেষ করতেছি, ও আর একটা বিষয় বলে শেষ করি, যে আপনার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেহেতু এখানে আপনি এক্সাম দিচ্ছেন, এটা সম্পর্কে মানে কিছু বেসিক আইডিয়া নেবেন যে ওয়েল লোডিং কবে হলো, বা মনে করেন যে এখন এনডিকে আছে, বা এটা নর্মাল কিছু আসলে বিষয় আছে, হ্যাঁ, কিভাবে যাত্রা শুরু হয়েছিল উইকিপিডিয়াতে পাবেন, বা মনে করেন যে এটা লিখে সার্চ দিলে আপনার ফুয়েল লোডিং কিছুদিন আগে কিন্তু হলো আর কি, হ্যাঁ। কতগুলো মানে অ্যাসেম্বলি পয়েন্ট আছে আর কি, এগুলো একটু জাস্ট নর্মালি আমরা জানার ট্রাই করবো আর কি, হ্যাঁ। যেন পরীক্ষায় আসলে একটা দুইটা MCQ আসলে অন্যরা না পারলেও আপনারা যেন পারেন আর কি। এটাই আমার মনে করেন যে শেষ পয়েন্ট আর কি, পিয়াল এখন বলবে আর কি। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। না ভাই, আপাতত কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই এখানে কি ইলেকট্রিক্যালের কোশ্চেন আসার সম্ভাবনা আছে? জানি না। আপনার কথাটা বুঝতে পারিনি, আর একবার বলুন। ইলেকট্রিক্যাল থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো সেখান যেহেতু। ইয়ার কথাটা মানে একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, কথা কেটে কেটে আসতেছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনি চ্যাটেও লিখতে পারেন। হয় হয়, সেটা একটু লিখে দেন, পিয়াল শুরু করি ততক্ষণে। আমরা একটু মানে বুয়েট প্যাটার্ন যেহেতু ও ইলেকট্রিক্যাল হ্যাঁ, থেকে কোশ্চেন আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন বুয়েট প্যাটার্ন থেকে আসলে ওই বুয়েট প্যাটার্নের মতো আসলে আসার সম্ভাবনা কম, মানে ডিজিটাল এই ইলেকট্রনিক্স থেকে আপনি যেটা বলতেছিলেন, এটা একটা ভালো কথাই বলছেন আর কি, যে নর্মাল কিছু বিষয় আছে না, যে আপনার নাইকুইস্ট থিওরাম আর কি, এটা আপনারা দেখে নিতে পারেন আর কি। এটা এটা জাস্ট দেখলেই এনাফ বলে আমি মনে করি আর কি। কারণ বুয়েটে দেখবেন যে কখনোই আসলে ওইভাবে আপনার অপ অ্যাম্প বা ইয়ে থেকে আসলে ওইভাবে দেয় না। বেসিক আসলে এই জিনিসটা একটু দেখে দেখতে পারেন, বা সাইক্লিক রিডান্ডেন্সি থিওরি যেটা আছে না, ইরোর ডিটেকশন, এটা দেখলে আমার মনে হয় যে এনাফ হবে। এটা কি ইয়ে ছিল নাকি? অন্য ডিপার্টমেন্ট মানে ইসি, ইলেকট্রিক্যাল, এরা কি অ্যাপ্লাই হ্যাঁ করতে হ্যাঁ, পারবে? এরা এরা আছে, সবাই আছে। সবগুলো ইয়াতে, হুম সবগুলোতেই? হ্যাঁ ভাই, সবগুলাতেই আছে মনে হয়। হুম হুম, ইলেকট্রিক্যাল, এগুলো আছে। ইলেকট্রনিক্স। ভাই ওয়েট তাহলে প্যাটার্ন যারা লাস্ট কিছু এখন কোশ্চেন পর্যন্ত, দেখলাম, হ্যাঁ, ওয়েট প্যাটার্ন লাস্ট কিছু কোশ্চেন দেখলাম, ওরা হচ্ছে ওই যে ইসি থেকে কোশ্চেন করে মাঝে মাঝে, একটা করে কোশ্চেন ঢুকাই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হ্যাঁ, বুঝছেন, ওগুলো ওই জন্য বললাম যে
ওই টাইপ দেখতে পারেন, বা অপ অ্যাম্পটাও আপনি দেখে দেখতে পারেন। হ্যাঁ, অপ অ্যাম্প আর নাইকুইস্ট থিওরাম, এই দুইটা দেখেন। এই দুইটা দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসলে এই দুইটা টপিকস থেকেই দিছে আর কি। যারা এটা পড়েন নাই এখন পর্যন্ত তাদের নতুন করে পড়ার দরকার। আমাদের পরীক্ষা তো মনে হয় 12 তারিখ। জাস্ট যারা অলরেডি পড়ছেন তারা ওইগুলো একটু দেখেছে। আপনার প্রস্তুতি এখন হজবরল হয়ে যাবে। আপনি যদি ওই যে হ্যাঁ, সার্কিট সলভ করতে চান না, তাইলে মানে অন্যগুলো আসলে। মানে এটা হচ্ছে সব সময় আসে এরকম কোনো গ্যারান্টি নেই। হুম। এটা মাঝে মাঝে আসে, আর আসলে ওটাতে একটা ভালো মার্কও থাকে, এটা ট্রু। কিন্তু এটার জন্য প্রস্তুতি 2 দিনের প্রস্তুতিতে সম্ভব না। এটা অ্যানালাইসিস করে বিভিন্ন, মানে এটার অনেক 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 কেস আছে। বিশেষ করে আমাদের আইটি ব্যাকগ্রাউন্ড, মানে যারা মেইন কোর্স সিএসসি ব্যাকগ্রাউন্ডের, হুম। তাদের হচ্ছে এই প্রিপারেশনটা থাকে না। নাইকোস্টিমিউটিয়াম এগুলো আমাদের অতটা গুরুত্বপূর্ণ ভাবে পড়া হয় না একাডেমি। তো এখন ওই জিনিসটা পড়ে এক্সাম ভালো করার মতো করার জন্য যে পড়া দরকার, সেটা এই অল্প সময় হবে না। এই অল্প সময় ওই প্রস্তুতি নিতে গেলে আপনার যে মেইন যে টেক পার্ট ছিল এটা আপনি গুলাই ফেলবেন, ওইটাও দেখা যাবে আর ভালো করতে পারছেন। এই জন্য এখন সময়টা হচ্ছে আপনার রিভিশনের সময়। যা পড়ছেন নতুন করে বেশি করার দরকার নেই। এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো মতো রিভাইজ দিবেন, যেগুলো কম মিডিয়াম ইম্পর্টেন্ট সেগুলোও রিভাইজ দিবেন। মানে যতটুকু রিভাইজ দিয়ে কভার করা যায় আর কি। নতুন জিনিসগুলো পড়বেন হচ্ছে ফ্রি টাইম। একটা পরীক্ষা শেষ হবে, গ্যাপ থাকবে, সে সময় নতুন জিনিস পড়বে। তো ওই সময় অ্যানালাইসিস করে নিতে হবে যে ডাটা কমিউনিকেশন পার্টে কি। এই জন্য আমাদের এই কোর্সে কিন্তু ইয়া আছে, ক্লাস আছে। অলরেডি ইলেকট্রিক পার্টে ক্লাস শেষ হয়ে গেছে। ইসির পার্টে যে পোর্শন গুলো আছে ওর মধ্যে নাইক্রোস থিওরেম হচ্ছে অন্যতম। তো এছাড়া আরো ডাটা ডাটা কমিউনিকেশনের 2টা পার্ট, অ্যানালগ, ডিজিটাল। 2 ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রেই সিমিলার টাইপ কিছু ম্যাথ আছে নাইক্রোস থিওরেম দিয়ে। তো ওই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো জানলেই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু ওইটা বুঝতে গেলে, ওইটার বিভিন্ন কেস অ্যানালাইসিস করতে গেলে এটা বেশ অনেক সময়ের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। এই জন্য বললাম যে আপাতত এটা যারা পড়েননি তাদের দরকার নেই। ভাইয়া কি মার্ক ডিস্ট্রিবিউশন কি 80 মার্কের হবে নাকি 100 মার্ক? 180 এই দুটার মধ্যে থাকার হ্যাঁ, সম্ভাবনা বেশি। হ্যাঁ, 60-20 আর 80-20। বাট 80 করে আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে মনে করেন যে হ্যাঁ, দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই 80 করে। 80 করে 20 মার্ক আপনার ইয়ের জন্য রেখে দেয় আর কি, ভাইবার জন্য। ভাইবার জন্য তাহলে আর কি ওই পরবর্তীতে আবার আলাদা ভাগ করতে, হিসাব করতে সুবিধা হয়। তো আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আর আমি মেইনলি আমাদের একটা সাজেশন ড্রাইভ আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিছি, সবার মেইলে চলে গেছে। আপনারা ওই সাজেশন ড্রাইভটা একটু দেখবেন। সাজেশন ড্রাইভটা একটু আপনাদেরকে দেখায়। মেইলে যেহেতু আপনাদের সার্ভারের একটা পোস্ট আছে, ওই পোস্টটার নাম কি জানেন? শুধু তো সার্ভারই ছিল এখন, সার্ভার ইঞ্জিনিয়ার সার্ভার রিলেটেড ওই পোস্টটার নাম কি? দেখতে হবে। 3টা পোস্ট কি কি? ভাই ইঞ্জিনিয়ার সার্ভার, হুম। হ্যাঁ, আর বাকি 2টা? ইঞ্জিনিয়ার কোয়ালিটি, ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি, ইঞ্জিনিয়ার সফটওয়্যার সবগুলো সফটওয়্যার। ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি বেশি বেশি সার্ভার, ইঞ্জিনিয়ার সার্ভার এইভাবে পোস্ট তেমন একটা দেখা যায় না। তো ওইটার জন্য একটু স্পেশালি করবো। আপনারা কেউ পরীক্ষা দিবেন সার্ভারের এখানে? হ্যাঁ, আমার দেওয়ার হ্যাঁ, ইচ্ছা আমার আছে। হচ্ছে দুইটা করা আছে, তো এখন হচ্ছে মানে আমাকে সাজেশন এটা নিতাম যে কোনটা নিলে আর কি বেস্ট হয় আর কি। আচ্ছা, এক্ষেত্রে যার প্রিপারেশন অনেক ভালো তার উচিত হবে হচ্ছে একদম নিউ যেটা ওটাতে অ্যাপ্লাই করা। কারণ নিউজ যেটা সেটাতে মানুষ পরীক্ষা দিতে যাবে কম। আপনি যে কাহিনী করছেন এরকম কাহিনী অনেকেই করছে, একাধিক জায়গায় অ্যাপ্লাই করে। ভাই বুঝি আমি নাই তার মানে ওইটাই এই ফিল করছি আর কি। সাইকোলজিতে, এই সাইকোলজি হিসাব করতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেটা নিউ সেটাতে মানুষ পরীক্ষা দিবে না কম্পারেটিভলি। যে আমি যেটা, যেমন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো আমাদের জন্য কমফোর্টেবল, শুনতেও কমফোর্টেবল। বারবার শুনে শুনে অভ্যস্ত, মনে হচ্ছে না এর প্রশ্ন প্যাটার্ন হয়তো সেম থাকবে। তো এই সাইকোলজিটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে, যেন নতুনটাতে দেখবেন যে অ্যাপ্লিকেন্ট কম আসে। সেই জন্য এক্ষেত্রে আবার যারা যাবে তারা আবার ভালো। তো যারা যাবে আপনার মতো বেশিরভাগই শিওর শট দেওয়ার লোকজন যাবে।
তো আপনার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে নতুনটা দিবেন, যদি প্রিপারেশন মিডিয়াম থাকে তাহলে পুরানটা দিবেন। আর যারা নিউ তাদের জন্য দুইটাই ওপেন, আপনার যেটা ভালো লাগবে আপনি ওটাতে যাবেন, এবং তাদের ক্ষেত্রে নতুনটাও বেশি প্রেফারেবল, কারণ এক্ষেত্রে মানে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বেশি থাকে। যদি এর প্রিপারেশন একদম কম থাকে, আমি নতুন মাত্র শুরু করছি তবে ফ্রেশ, সেক্ষেত্রে আপনি নতুনটা দিতে পারেন পরীক্ষা। আচ্ছা, এটা যেহেতু নতুন, এটা নিয়ে একটু আমি বিস্তারিত আলোচনা করবো ভাবছি আজকে। আমি স্ক্রিনশট দিই একটু, তানিম এই স্ক্রিনশটটা ওপেন করি। ভাই আজকের পিডিএফটা দিয়ে দিবেন না? হ্যাঁ, দিয়ে দিবে, সমস্যা নেই। দিবি। তানিম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রিনশটটা অফ করা। ওটা অফ করছি তো, ওটা অফ করা আর না, ওটা ঠিক আছে, হোস্টের জন্য এনাবল করে। যাচ্ছে না, তুই ইয়ে কর তো। না, ওটা ডিসেবল রাখছে। হোস্টের জন্য ইয়ার জন্য ডিসেবল করা, মানে পার্টিসিপেন্টের জন্য ডিসেবল করা। আমি তো পার্টিসিপেন্ট হিসেবে জানি। আচ্ছা, ওইটা আমি বুঝছি। শেয়ার সেটিংস এ গিয়ে এটা যেন কোথায় ছিল ইয়েতে? ওই শেয়ারের পাশেই ডান পাশেই একটা যে এয়ার সাইন আছে, ওই সাইনে ক্লিক করলে সেটিংস আছে, শেয়ার সেটিং। এখানে হয়তো অপশনটা থাকবে সেটিং এ গেছি আর কি, হ্যাঁ ওখানে। অ্যাডভান্সে। হুম। আমি তো এইভাবে এক প্যাটার্নে দেখতেছি। হোয়াট আদার্স? অথবা একদম ডান পাশে একটা সেটিংস আছে, ওইখান থেকে গিয়ে ডিসপ্লে এন্ড কন্ট্রোলস এ গেলে হয়তো হতে পারে। ডিসপ্লে। আচ্ছা, আমি সার্চ দিচ্ছি, তুই এখানে খোঁজ, আমি সার্চ দিচ্ছি। আমি লিভ নিয়ে ঢুকবে। চল শুরু কর, এবার হবে। হবে? হ্যাঁ। না, এখনো ডিসেবল দেখাচ্ছে। হওয়ার তো কথা, তোকে হোস্ট হোস্ট দিছে। শেয়ার ইস, ও আচ্ছা, আমি বলছি। হুম। ও, অন্য আমার দুইটা আইডি দিয়ে ঢোকা তো, অন্য আইডিতে ইয়া দিয়ে যেটা মিউট করা আছে সেটাতে হোস্ট। আমি আমি এখন আচ্ছা, বুঝতে পারছি, আমার এখান থেকে হোস্ট দিতে হবে। আমার মনে হয় ঠিক আছে, হ্যাঁ, এখন হোস্ট হয়েছে। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই তো? জি ভাই। ফাইন। আমি স্ক্রিনটা দেখাচ্ছি। এখানে আমাদের এই ড্রাইভটা আপনাদের সবার সাথে শেয়ার করা আছে, যারা আগে ব্যাচে ছিলেন তার কাছে অলরেডি আছে, আর যারা নতুন ব্যাচ তাদের জন্য এটা শেয়ার করে দিচ্ছি আবার। তো এখানে আমার সাবজেক্ট গুলো একটু দেখাই আমি, এটা নিয়ে খুব বেশি ব্রিফ করবো না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। সাজেশন ক্লাস এত বড় নিয়ে লাভ নাই। প্রত্যেকটা সাবজেক্টের আমি সাধারণত যেভাবে সাজাইছি সাজেশন গুলো, একটা হচ্ছে ডেফিনেশন কি কি আসতে পারে সাবজেক্ট থেকে আমাদের, মানে মেইন, মানে এইটা আসলে কোর্স গুলো ডিজাইন করা হচ্ছে সব সব ইয়াতে যাতে আপনি পরীক্ষা দিতে পারেন। তো এর মধ্যেও আপনি যদি বুয়েট প্যাটার্ন ভালো মতো কভার করতে পারেন, তাহলে বাকি জিনিসগুলো আপনার কাছে কঠিন না, কারণ এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে বুয়েটের কোশ্চেন। আহ তো এটা আপনি মানে এটা ভালো মতো যাতে কভার হয় সে বিষয়ে আমরা খুব জোরদার লক্ষ্য রাখছি। তো এর জন্য এই কম্পিউটার নেটওয়ার্কে যেমন এখানে ডেফিনেশন থেকে কোন কোন জায়গা থেকে মানে ডেফিনেশন আসতে পারে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্সটা, এই যে টু, যেটা টু মানে হচ্ছে 2 স্টার, ওয়ান মানে হচ্ছে 1 স্টার। মানে বেসিক যে ডেফিনেশন গুলো আছে তার মধ্যে এই তিনটা মোটামুটি পড়লেই হবে, মানে দেখে যেতে হবে আপনার টাইমের উপর। আপনি এটা হচ্ছে আপনার লোয়েস্ট, এটুকু অবশ্যই দেখবেনই, এর বাইরে আপনি যত দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে টার্মিনোলজিস এর উপর কি কি
টপিক হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক আর্কিটেকচার, নেটওয়ার্ক ডিভাইস, এগুলো সবই কিন্তু আমাদের নোটে আছে এবং পরপরে আমাদের নোটে যেভাবে সাজানো আছে সেই সিরিয়াল ওয়াইজ সাজেশন গুলো তৈরি করা। মানে আপনি সাজেশনটা নেবেন, পাশাপাশি নোট রাখবেন, প্রথমে দেখবেন যে বেসিকের জিনিসগুলো আছে, তারপরে টার্মিনোলজির জিনিসগুলো আছে, তো পরপর আসছে। আচ্ছা, তো প্রশ্ন সাধারণত এই কম্পিউটার থেকে তিন টাইপের প্রশ্ন মানে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেফিনেশন আসতে পারে, আরেকটা আসতে পারে যে বিভিন্ন টপিকস এর ডিফারেন্স আসতে পারে, আর আরেকটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কিং প্রিন্সিপাল আর কম্পোনেন্ট রিলেটেড প্রশ্ন, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আর কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন। এর মধ্যে ওই যে 3, 2, 1 এইভাবে ভিন্ন ভিন্ন হচ্ছে ইয়া দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখবেন এই কয়েকদিনে যতখানি আপনারা সলভ করতে পারেন সলভ করবেন, তাহলে মোটামুটি প্রিপারেশন ভালো হবে। তো এই কম্পিউটার নেটওয়ার্ক যেমন আছে, ডাটা স্ট্রাকচারও একইভাবে আছে, তারপরে আপনার হচ্ছে সিকিউরিটিতেও কোশ্চেন আছে। তো এই সবগুলা মিলে আপনারা যতখানি পারেন দেখে যাবেন। এখন মূলত আজকে আলোচনা করব হচ্ছে আপনার সার্ভার নিয়ে, যেহেতু সার্ভারে একটা নতুন পোস্ট আছে। আর আমার এখানে সার্ভারের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, 2-3টা অফিসিয়ালি সার্ভার আমি খুব কাছ থেকে দেখছি। প্রথমে হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, এরপর হচ্ছে আহ পেট্রো বাংলা, থার্ড হচ্ছে ওজোবাড়িগো। তিনটাতে সার্ভার রুম ছিল, তার মধ্যে ওজোবাড়িগো সার্ভার রুম সবচেয়ে বেশি রিচ, এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পাওয়ার সেক্টরের প্রতিষ্ঠানগুলোতে মনে হয় সার্ভার রুম গুলো, আর ব্যাংকিং ব্যাংকিং সেক্টর গুলোতে সার্ভারটা বেশি রিচ হওয়ার কথা, কারণ এরা সবচেয়ে অনলাইন ইয়াগুলো বেশি ব্যবহার করে। পাওয়ার সেক্টরের মধ্যে আবার যেগুলা ডিস্ট্রিবিউশন, সেগুলোতে সার্ভার রুমটা বেশি স্ট্রং হওয়ার কথা। মানে যত বেশি আপনার ইউজার তত বেশি সার্ভার রুমটা স্ট্রং হবে। কারেন্টলি এখন সরকার অবশ্য ভিন্ন স্ট্রাকচারে যাচ্ছে, আহ সেগুলো আলোচনা করবো আমরা ধাপে ধাপে। তো প্রথমে একটু ব্যাখ্যা করি যে আসলে আপনার নর্মাল আমরা যে পার্সোনাল পিসি গুলো ইউজ করি, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, ডেস্কটপ হতে পারে, তো এগুলো আসলে আমরা ওয়ান ইউজার টাইপের, যে আমরা একজন ইউজার হিসাবে এখানে লগ ইন করবো, সাইন ইন করবো, এরপরে ইউজ করবো, আবার অফ করবো, একজন ইউজার। ক্ষেত্র বিশেষে আমরা লিনাক্স সিস্টেম যারা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে একাধিক ইউজারও কেউ কেউ ইউজ করে। ডেভেলপারের জন্য একটা ইউজার থাকে, গেস্ট একটা ইউজার থাকে, আর নিজের একটা পার্সোনাল একটা ইউজার থাকে। এই টাইপের কিছু কিছু আলাদা আলাদা ইউজার ইউজ করি। তো যারা লিনাক্স ইউজ করেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ক্যাপচার করতে আরো বেশি সুবিধা হবে। তো আমাদের এই পিসি গুলাকে আমরা চাইলে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের ওয়ার্ক স্টেশন আছে, তার মানে আমরা সার্ভার হিসাবে কি কি ইউজ করতে পারি। এটাতে লিখে মনে হয় কমফোর্টেবল ক্লিক করবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে সার্ভার হিসাবে, না, এটাতে লিখে আরাম পাওয়া যাচ্ছে না, আমি অন্য কিছু ওপেন করে দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে পিডিএফ এ আঁকতে আঁকতে বেশি অভ্যস্ত হওয়ার কারণে এটা একটু সাইজটা একটা ইয়া চলে আসছে, আয়ত্ত চলে আসছে। আচ্ছা, সার্ভার হিসেবে আমরা বলতেছিলাম যে সার্ভার হিসেবে
একটা হচ্ছে আমরা নর্মাল যে পার্সোনাল পিসি সেটা ইউজ করতে পারি। দুই নম্বর হিসেবে আমরা ইউজ করতে পারি ওয়ার্ক স্টেশন। তো এগুলা মধ্যে পার্থক্য কি একটা আলোচনা করবো আমরা। 3 নাম্বার হচ্ছে একবারে সার্ভার পিসি ডিরেক্ট। পার্সোনাল পিসি তো আমরা বুঝতেছি, আর ওয়ার্ক স্টেশন গুলা থাকে কি পিসির মতোই, কিন্তু একাধিক ইউজার এটা ইউজ করতে পারে। তো একাধিক ইউজার তো আর একসাথে বসে মানে কিবোর্ড, 5 জন ইউজার 5 জন 5টা কিবোর্ড একটা পিসির সাথে লাগাই তো আর কাজ করবে না। এগুলো তারা কানেক্টেড থাকবে নেটওয়ার্কের সাথে। ঠিক একইভাবে সার্ভার পিসিটাও এটা পিসির মতো দেখতে এক ধরনের সার্ভার পিসিও পাওয়া যায়, আবার হচ্ছে আপনার র্যাক মাউন্টেড, মানে আমাদের ওই যে সিডি, আমি তো ছবি দেখালে আরো ভালো হয়তো বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে একটা সার্ভার পিসি, এটা এভাবে ফ্ল্যাট আকারে থাকে, একটা র্যাকের সাথে এটা যুক্ত থাকে। তো চিত্রটা কেমন হয়, একটা বড় র্যাক থাকে, এই র্যাকের মধ্যে এইখানে হ্যাঙ্গিং অবস্থায় বিভিন্ন সার্ভার থাকে। তাহলে একটা ইয়াতে আসলে কি কি থাকে, সার্ভার রুমে আসলে কি থাকে, বা মেইনলি সার্ভার রুমে আলোচনা আগে টপ লেভেল থেকে দেখতে গেলে আরো কিছু আলোচনার প্রয়োজন আছে। সেটা হলো প্রথমে আমাদের আলোচনা করতে হবে যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি নিজস্ব সার্ভার রুম থাকে, তাহলে আলোচনাটা শুরু করতে হবে ডিসিডিআর নিয়ে। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, ডিসিডিআর কি তাহলে কি একজন বলেন? না, এটা না, এটা আইডিয়া একদম নেই। কমন, কমন একদম, মানে আপনার এই ইয়ার দিকে যাইতে গেলে, এই সাইডে যাইতে গেলে আপনি শুরুটাই হবে এখান দিয়ে। এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাস অলরেডি। ডিসি হচ্ছে ডাটা সেন্টার। ভাই আপনি যে এইভাবে মিনিং করেছেন ভাই, এটা আমি আসলেই বুঝতে পারিনি ভাই। ডিআর মানে কি তাহলে? রিকভারি হবে এখানে। রিকভারি ভাই। ডাটা রিকভারি সেন্টার। তো এখানে ডিআরসি না বলে ডিআর বলে শুধুমাত্র, ডাটা রিকভারি, এটা সেন্টার। তো ডিসি আর ডিআর এদের বেসিক একটা রুলস আছে। ডিসি এবং ডিআর এর মধ্যে মানে ডিসি কত কিলোমিটারের মধ্যে ডিআর থাকতে পারবে না। 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। ধরেন আপনার কি একটা সার্ভার আছে, ওই সার্ভার মানুষ ইউজ করে, সাপোজ ফেসবুক আমরা ইউজ করি, ফেসবুকের তো সার্ভার আছে। তো ফেসবুকের সার্ভার এখানে যদি থাকে, তাহলে এর একটা রেপ্লিকা ঠিক একদম সিমিলার আরেকটা সার্ভার এখানে থাকবে, এবং সেটা এই ডিসি এর 50 কিলোমিটার এরিয়ার বাইরে থাকবে। কেন এটা? কারণ যদি কোনো কারণে এই ডিসির এই জায়গাটা হ্যাম্পার হয়, সাপোজ কোনো ঝড় বৃষ্টি ভূমিকম্প কোনো কিছুতে, তো ধরে নেওয়া হয় যে 50 কিলোমিটারের মধ্যে একটা ভূমিকম্প হইলেও সেটা 50 কিলোমিটারের বাইরে এটা এফেক্ট করতে পারবে না। তার মানে হয় আপনার ডিসি নষ্ট হবে অথবা আপনার ডিআর নষ্ট হবে। একটা ভালো থাকলেই আলটিমেটলি আপনার হয়ে যেতেছে। কারণ এইখানেও যে ডাটা থাকবে মেইনলি আমাদের এই ডিসি ডিআর এই কনসেপ্টটা আসছে হচ্ছে আমাদের ডাটা যে ইয়ার সুরক্ষা, সেটা থেকে যে আমাদের ডাটা সুরক্ষা যদি আমরা ফলো করতে চাই, যে ডাটা সুরক্ষিত থাকবে ইউজারদের, তাহলে এটার অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত করতে হবে। সিআইএ ট্রায়াড ছিল আমাদের টার্ম। তার মানে এই টার্ম গুলো কিন্তু আপনাদের এই সাবজেক্ট, এই পোস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সিআইএ ট্রায়াড এর ফুল ফর্ম কি? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি। তাহলে এই অ্যাভেলেবিলিটি যদি নিশ্চিত করতে চাই, তাহলে সব সময় আমার সার্ভার চালু থাকতে হবে, তাই না? কনসিস্টেন্সি যদি নিশ্চিত করতে চাই, তার মানে ডাটা আমার ভুলভাল ইয়ে হওয়া যাবে না। ইন্ডিকেটর যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের ডাটার ক্ষেত্রে
ইন্টিগ্রিটিটা হচ্ছে ভাই কিছুই ভুলভাল হওয়া যাবে না, আর কনফিডেন্সিয়ালিটিটা হচ্ছে যার ডাটা সে দেখতে পাবে। হ্যাঁ। তাহলে এখন সিআই টায়ার যদি আমরা ফুলি ফলো করতে চাই, তাহলে আমাদের ডিজাইনটা এমন হতে হবে যেন ডাটা দুইটা জায়গায় থাকে অ্যাটলিস্ট। একাধিক জায়গায় যদি আপনি রেপ্লিকা রাখতে পারেন তাহলে তো ভালো, কিন্তু সেটা যদি না সম্ভব হয় অ্যাটলিস্ট দুইটা জায়গায় রাখতে হবে। এখানে যা থাকবে এখানেও একদম সিমিলার তাই থাকবে, এবং সবসময় এটা 24/7 অ্যাভেলেবল থাকবে। যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা বা হ্যাজার্ডে একটা নষ্ট হয়েও যায়, তাহলে অন্যটা যেন সেটা ব্যাকআপ দিতে পারে। এই জন্যই ডিসি দেওয়ার কনসেপ্ট, এর দূরত্ব এটা। আচ্ছা, তার মানে একটা ডিসি যদি আপনি জানেন, তাহলে ডিআরও আলটিমেটলি একদম সেম। এখানে যদি একটা সার্ভার থাকে এখানে একটা সার্ভার থাকবে, এখানে যদি একটা ফায়ারওয়াল থাকে এখানে একটা ফায়ারওয়াল। তাহলে একটা নিয়ে স্টাডি করলে আমাদের হচ্ছে। এখন আসলে হচ্ছে ডাটা সেন্টারে কি কি থাকে। ডাটা সেন্টারে কয়েক ধরনের মানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, এগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্ভার। সার্ভার আবার দুটো অংশ ভাগ করা যায়, হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার আর একটা হচ্ছে ডাটাবেস সার্ভার। এরপরে থাকে কি নেটওয়ার্ক ডিভাইস থাকে। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কি কি থাকতে পারে? আপনার হচ্ছে হাব থেকে শুরু করে হাব, সুইচ, রাউটার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, 3 নম্বরে থাকতে পারে সিকিউরিটি ডিভাইস। সিকিউরিটি ডিভাইসের মধ্যে হতে পারে আপনার ফায়ারওয়াল, তারপর হচ্ছে আম, কি বলে এটার নাম, ডিপ ইন্সপেকশন। আইপিএস ইয়েস আইডিএস। আইডিয়াস এটা ভাই। আইপিএস। এটা একটা ফুল ফর্ম ছিল না না। আচ্ছা, ইন্সপেকশন ডিভাইস আর কি বলা যায়, এটার দুইটা নাম ছিল আমাদের অফিসে যেটা লাগানো। মোটামুটি এই 3টা ক্যাটাগরিতে ভাগ থাকে। আর আপনার অপরিহার্য যে বিষয়টা এই নেটওয়ার্কিং সাইটে, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট থাকতে হয়, আর ইন্টারনেটটা প্রোভাইড করে হচ্ছে আইএসপিরা। এখন যদি ডিজাইনটা আমরা চিন্তা করি, সাপোজ এইটা হচ্ছে একটা আপনার ডিসি। তো এই ডিসিতে একটা সার্ভার আছে, এই সার্ভারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। তো এখানে ধরেন আমরা নর্মালি কি করি, একটা যদি ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন করছেন, ওয়েবসাইট ডিজাইন করে এটা হোস্ট করছেন, আপনি লোকাল পিসিতে হোস্ট করছেন, ঠিক আছে? তাহলে এই সার্ভারে একইভাবে হোস্ট করা হয় প্রথমে। তো এই জন্য এই ধরনের সার্ভারকে হোস্টিং সার্ভারও বলা হয়। এই সার্ভারে হোস্ট করার পরে এখন এটা আমার তো ইউজার আছে এখানে, ইউজার কিভাবে এই সার্ভারটাকে এখানে লগ ইন করবে বা এখানকার কোনো ইনফরমেশন দেখবে, এটা অবশ্যই একটা নেটওয়ার্কিং থাকতে হবে এখানে। তাহলে এই অ্যাপ সার্ভার সাধারণত আমাদের অ্যাপ্লিকেশন যেটা, এই অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাপ সার্ভারে দিই, আর এর সাথে একটা আলাদা আরেকটা সার্ভার থাকে যেটাকে বলে ডিবি সার্ভার। এর মধ্যে থাকে ডাটা। তার মানে এখানে ধরেন লগ ইন করবে ইউজার, প্রথমে যে অ্যাপ সার্ভারে হিট করবে, এরপরে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ডিবি সার্ভারের এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা থাকবে, সেটার সাথে ম্যাচ করবে। ম্যাচ করে যদি দেখা যায় হয়েছে ম্যাচ, তাহলে তাকে লগ ইন করতে দিবে। পরবর্তীতে তার যে ধরনের ডাটা আছে এখানে রাখা, সেই ডাটাগুলো যদি দেখতে চায় অথবা সে যদি নতুন কোন ডাটা এখানে স্টোর করতে চায়, সেই কাজগুলো সে করতে পারবে। তাহলে এখন এই ইউজার আর অ্যাপের মধ্যে যে কমিউনিকেশন, সেই সিস্টেমটা আসলে কিভাবে এখানে ডিজাইন করা হয়। তাহলে অ্যাপ সার্ভার গেল, ডিবি সার্ভার গেল। এখন আইএসপির সাথে এই ইউজাররা কানেক্টেড থাকে, আবার আইএসপির সাথে আমরাও কানেক্ট থাকি।
তো আমরা কিভাবে কানেক্টেড থাকি, এই আইএসপি থেকে নেট প্রথমে আসে, আমাদের একটা নেটওয়ার্ক রুম থাকে আলাদা। তো আমরা জানি যে দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য কি ধরনের নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করা হয়? রাউটার। রাউটার ব্যবহার করা হয়। তাহলে এখানে একটা রাউটার থাকে, পরবর্তীতে এটা আমরা টেনে নিয়ে আসি। আমাদের মেইন একটা রাউটার থাকে, দেখেন আমরা যেগুলো একাডেমিকে পড়ছি এগুলোর বাইরে এখানে কিছুই নাই, কিন্তু আমরা যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে একদম বেসিক, যে রাউটার কাকে বলে, রাউটার কি কাজ করে, সুইচ কাকে বলে, সুইচ কি কাজ করে। কিন্তু এইখানে রাউটারের যে আসলে বিভিন্ন ধরন আছে, ওইগুলোর কাজের ইয়ার লিস্ট মানে স্পেসিফিকেশনও মানে অনেক ডিফারেন্ট, আমাদের নলেজের বাইরে অনেক কিছু তারা করতে পারে। তো এখানে আমাদের এটা নর্মাল একটা রাউটার থাকে, এরপরে এই জায়গাটাতে থাকে কোর রাউটার। এক একটা কোর রাউটারের দাম দেখা গেছে হচ্ছে 12 লাখ, 15 লাখ, আরো বেশি হায়ার কি অবস্থা, জাস্ট একটা রাউটার। তাহলে আমরা নর্মাল রাউটার যেগুলো চিনি, আমাদের বাসা বাড়িতে একটা রাউটারের দাম কত? 1200, 1500, 2000, 3000 সর্বোচ্চ। তো একটা কোর রাউটারের প্রাইস হচ্ছে লাখের অ্যামাউন্ট। তো এই কোর রাউটার সে কি করে, সব ধরনের যে ডাটা ব্যান্ডউইথ এভরিথিং সে কন্ট্রোল করতে পারে সব। তো এই কোর রাউটারে প্রথমে আইএসপিটা ঢুকলো, ঠিক আছে। এখন আমাদের এটা যেহেতু মেইন এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট একই সাথে দুইটাই, তাহলে এটাকে আমাদের সিকিউর করতে হবে। তো সিকিউরিটির জন্য কোর রাউটারের পরে আমাদের থাকে হচ্ছে কোর ফায়ারওয়াল। রাউটার থেকে ফায়ারওয়াল আসবে, ফলে ডাটা যা আসবে সে ভিতরের দিকে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, আবার এখান থেকে ভিতর থেকে যা বাইরে যাবে সেটাও আমরা মনিটর করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, কোর ফায়ারওয়াল পরে এখানে কোর সুইচ থাকে, কারণ এখন তো আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। আমার তো আর একটা অ্যাপ আর একটা ডিবি সার্ভার না, আমার এখানে অসংখ্য অ্যাপ সার্ভার আছে, ডিবি সার্ভার আছে। আমাদের এখানে প্রায় আহ, এখন কারেন্টলি 10-12টা অ্যাপ্লিকেশন সার্ভার আছে, 10-12টা ডিবি সার্ভার আছে, ওরাকল সার্ভার আছে, তারপর হচ্ছে আরো সিকিউরিটি সার্ভার আছে। এই সবগুলো কানেক্টেড হবে কিভাবে? এর জন্য আমাদের একটা কোর সুইচ প্রয়োজন হয়। তো এখানে আসলে বিভিন্ন রিডান্ডেন্সি সেট করা হয়, একাধিক কোর সুইচ ব্যবহার করা হয়, মানে আপনার সার্ভিসের ধরন অনুযায়ী। আমি বেসিক একটা সেট আপ দেখে দিচ্ছি। তো একটা বেসিক সেট আপ হলে যেখানে আপনার ধরেন একটা অ্যাপ সার্ভার আর একটা ডিবি সার্ভার আছে, অথবা 2-3টা অ্যাপ সার্ভার আছে, বা 2-3টা আলাদা ইনস্ট্রাকশন সার্ভারটা মিলে টোটাল হয়তো 4-5টা সার্ভার আছে। তো সেগুলোকে কানেক্টেড করার কানেকশনের জন্য এই কোর সুইচ প্রয়োজন হবে। কোর সুইচের সাথে পরবর্তীতে এই অ্যাপ সার্ভার, ডিবি সার্ভার এরা কানেক্টেড থাকবে। পাশাপাশি যদি আপনার কোনো সিকিউরিটি সার্ভার থাকে, আহ, এটা আসলে আপনার ইয়ার উপর ডিপেন্ড করে। এগুলো বিভিন্ন ভেন্ডরের বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম আছে। আমরা যে ইনস্ট্রাকশন সিস্টেম যেটাকে বললাম আর কি, আমাদের এখানে সম্ভবত ডিপিআই নামক এক ধরনের ইয়া করা হয় ডিপ ইনস্ট্রাকশনের জন্য। দুইটা সার্ভার আছে আমাদের এখানে, একটা হচ্ছে ডিটেকশনের জন্য আর একটা হচ্ছে প্রিভেনশনের জন্য। তো তারা কি করে, এই ফায়ারওয়ালের বাইরে ওইগুলো আসলে কি জন্য প্রয়োজন হয়? ফায়ারওয়াল তো শুধুমাত্র নেটওয়ার্কের ট্রাফিকটা কন্ট্রোল করে, মনিটর করে, কিন্তু ফাইল রিলেটেড টাস্কগুলো সে মনিটর দক্ষ না। ফায়ারওয়ালের দামও কিন্তু অনেক, 30-40 লাখ টাকা করে। তো এটার বাইরে ওই ফাইল এবং ইয়ার জন্য, ফাইল ইন্সপেকশনের জন্য আমাদের আলাদা এই ডিপিএ, সম্ভবত ইয়ার সিস্টেমটার নাম আমার এক্সাক্টলি মনে নেই এখন, ডিপি ইন্সপেকশন করে এরা। তো দুইটা সিস্টেম বললাম আর কি, যে একটা হচ্ছে ইন্সপেকশন করে আর শুধুমাত্র এটা ডিটেক্ট করতে পারে, আর একটা হচ্ছে এটা প্রিভেন্টও করতে পারে যদি কোনো erroneous মানে কোনো সমস্যা যদি থাকে। তো এই হচ্ছে আমাদের টোটাল লেয়ার সিস্টেমটা। এর সাথে পাশাপাশি আরেকটা কনসেপ্ট আমাদের খুব ক্লিয়ার প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিপিএন। যেমন আমাদের ক্ষেত্রে ভিপিএন আছে এবং অফিসেই হচ্ছে ভিপিএন সিস্টেমটা ব্যবহার করা। তো এটাতে কিভাবে কাজ করে, ধরেন আমাদের যে বিলিং সিস্টেমটা আছে, সাপোজ হচ্ছে পোস্টপেইড বিলিং সিস্টেম। আপনার পোস্টপেইডে একটা মিটারে যে বিল তৈরি হয় সেই বিলটা
গ্রাহক পর্যায়ে পর্যন্ত আনার জন্য কিভাবে কাজটা করা হয়। আমাদের একটা অফিস আছে, আপনার হচ্ছে জোনাল অফিস আছে। ওই অফিসগুলা, সাপোজ খুলনার একটা অফিস, সে কি করে, খুলনার যত গ্রাহক আছে তাদের সবার মিটারের থেকে ডাটা নিয়ে আসে। কিসে নিয়ে আসে? খাতায় তুলে নিয়ে আসে। এগুলোর নাম হচ্ছে মিটার রিডার পড। তো এই মিটার রিডার যারা, তারা এটা তুলে নিয়ে আসে, এনে এই অফিসে জমা দেয়। অফিস আবার কি করে, ওই অ্যাকাউন্ট নাম্বার দেখে দেখে এখানে এন্ট্রি দেয়। সেই এন্ট্রি গুলা আমাদের এই অ্যাপ্লিকেশন সার্ভার হয়ে ডিবি সার্ভারে জমা হয়। পরবর্তীতে এই ডিবি সার্ভার থেকে আবার বিকাশ, ধরেন সাপোজ একটা চিন্তা করি আমরা, বিকাশ কি করে, ওই ওই ডাটাগুলো ওরা আবার নেয়, ওদের সেন্ট্রাল সার্ভারে নিয়ে যায়, সেখান থেকে ইউজাররা দেখতে পারে। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে ভিপিএন কাজ করে। ভিপিএনটা খুব জরুরি প্রয়োজন হয় এখানে। কিভাবে? এই আলটিমেটলি যে লোকাল জোনাল অফিস, সেও তো আলটিমেটলি আইএসপি থ্রুতে যুক্ত। এখন আমাদের সবাই যে নর্মাল ব্যান্ডউইথটা ব্যবহার করতেছে, সেও যদি ওইটা ব্যবহার করে, তাহলে এটা একটা সিকিউরিটি রিজন। এই জন্য সে আমাদের আইএসপির সাথে কানেক্টেড থাকলেও একটা ভিপিএন আমরা নিয়ে নিচ্ছি। এই ভিপিএন এর বিল প্রায় 2 লাখ টাকা করে আমরা দিই। জাস্ট 64টা অফিসের সাথে 6 Mbps এর কানেকশন আছে। 64 না, 53টা। তো এইটা কি করে, জাস্ট যখন আমার এই আইএসপি হয়ে, এই রাউটার হয়ে, আমার এই যে কোড সুইচ হয়ে, অ্যাপ্লিকেশন হয়ে ডিবি সার্ভারে এসে জমা হয়। একই সাথে আমাদের যে বিকাশ, সেও তো এই আইএসপির সাথেই কানেক্টেড। বিকাশ কি করে? বিকাশ আমাদেরকে এখানে একটা পিসি দিয়ে রাখছে। তাকে আমার যে নর্মাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমরা তাকে ঢুকতে দিই না। সে তার মতো আইএসপি থেকে ভিপিএন কানেকশন নাই। এটার মধ্যে দিয়ে কিন্তু সে ঢুকতে পারবে না, কারণ এটা আমাদের পার্সোনাল সিস্টেম। এখানে আলাদা আলাদা ল্যান আছে। এখানে ল্যানও একটা না, একাধিক ল্যান আছে এখানে। আমাদের ভার্চুয়াল ল্যান আছে মনে হয় কারেন্টলি 3টা। তো ওই ল্যান গুলোতে আমরা তাকে ঢুকতে দিই না, সে আলাদা আইএসপির সাথে এটা কানেক্টেড থাকে। তো আমরা এখানে একটা কমন ল্যান নেই। একটা ডিভাইস একাধিক ল্যানের মধ্যে থাকতে পারে, একটা কমন ভিল্যান নেই। সেই ভিল্যানের মধ্যে এই বিকাশও থাকে, আবার আমাদের যে ডাটাবেস সার্ভার আছে সেও থাকে। তো কোন পারপোজে থাকে, যে আমরা শুধুমাত্র তাকে ডাটা দিব, ঠিক আছে, সে আমাদেরকে কিছু দিতে পারবে না। তা আমরা যখনই এই কাস্টমারদের নেই, বিল গুলা নেই ডাটাবেস সার্ভারে, পরবর্তীতে এই সার্ভার থেকে আমরা একে পাঠাই দিই। কিভাবে পাঠাই? কন জব আছে, এই টার্মগুলো ভালো মতো মনে রেখেন কিন্তু আপনারা। ক্রন জব জিনিসটা কি, আপনারা যারা ডেভেলপার তারা ভালো জানেন। এটা হচ্ছে আমাদের ওএস এর একটা শিডিউলার থাকে। সেই শিডিউলার কি করে, একটা নির্দিষ্ট সময় পাবো। সাপোজ আমি বলে দিলাম যে প্রত্যেকদিন রাত 12টার সময় যত ডাটা এখানে আছে, কোন একটা সাপোজ একটা স্পেসিফিক টেবিলের, ওই টেবিলের সব ডাটা এখান থেকে এখানে ট্রান্সফার হবে। তো এই ট্রান্সফারের কাজটা ওই কনজব করে দেয়, যেটা আমাদের পার্সোনালি ম্যানুয়ালি করার প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে ওই ওএস সেই নিয়ন্ত্রণ করে। তাহলে একটা সার্টেন পিরিয়ড পর পর, এটা কোনো কোনো সার্ভিসের ক্ষেত্রে 1 ঘন্টা পর পর, কোনোটার ক্ষেত্রে আবার 5 মিনিট পর পর, এই শিডিউল গুলো রান হয়। যত নতুন বিল আসবে সব এই সার্ভারে সে জমা করবে। এইটা হচ্ছে বিকাশের লোকাল সার্ভার। তো এই লোকাল সার্ভার থেকে সে তার আইএসপি হয়ে টেনে নিয়ে যায় তার যে মেইন সার্ভার সেখানে। তো এই সার্ভার থেকে পরবর্তীতে আপনারা যখন এই বিকাশ অ্যাপ খুলেন, ওই অ্যাপ আলটিমেটলি এখানে গিয়ে হিট করে, তখন আপনারা ডাটাটা দেখতে পারেন। আবার যখন বিল সাবমিট করেন, বিল সাবমিট করার পর ওটা এখানে স্টোর হয়ে যায়। বিকাশ আবার কি করে, তার দ্বারা যত বিল সাবমিট হয়েছে সেগুলো স্ট্যাটাস সে এখানে চেঞ্জ করে দেয়, যে এটা বিল আপলোড হয়ে গেছে। তো আমরা কি করি, এই এই ডিবি সার্ভারটা সে আবার ওই ডাটাটা টেনে নিয়ে যায়। ফলে এই সার্ভারে কিছুই করতে হয় না, আমরা জাস্ট পাঠাই এবং নেই, দুইটা কাজই আমাদের এই ওএস কন্ট্রোল করে। এটা জাস্ট সিকিউরিটি পারপোজ। তো এটা হচ্ছে এই যে টাইম, এই দুইটার ক্ষেত্রেই কনজব আছে। তারা এটা একবার এখানে করে এন্ট্রি করে, আবার এখান থেকে তার প্রয়োজন ডাটা নিয়ে যায়। এখন এটা তো আবার আমার লোকাল অফিসকেও জানাইতে হবে। তাহলে আমার এই সিস্টেমটা কি করে, পরবর্তীতে এখান থেকে মানে এখানে ডাটাটা রাখে, আমার যে লোকাল অফিস সে আবার এই ডাটাটা এই আইএসপির এই ভিপিএন থেকে টেনে নিয়ে যায়।
তো এই লোকাল সার্ভার গুলো সবসময় টানতে হয় না, জাস্ট পরের মাসের বিল যখন সে করবে তখন সে টেনে নিয়ে যায় যে কার কার বিল সারা মাসে সাবমিট হয়েছে। কারণ আমার বিলের ডেট যদি থাকে 1 থেকে 15 দিন, 15 তারিখ পর্যন্ত, এর মধ্যে একদিন সাবমিট করলেই হলো। যে 2 তারিখে সাবমিট করবে তারটাও ওকে, যে 5 তারিখে সাবমিট করবে তারটাও ওকে। তো সে 15 তারিখে নতুন বিল তৈরি করার আগে, নতুন মাসের বিল তৈরি করার আগে সে জাস্ট ওই ফেচ করে নিয়ে আসে। ফেচ করে নিয়ে আসে, দেখে যে যার যার বিল তৈরি হয়েছে তার তো হয়েছেই, তার বিল নতুন করে তৈরি হবে নতুন মাসেরটা। আর যার যার বিল একদম হচ্ছে মানে বাকি রয়ে গেছে, তার ক্ষেত্রে জরিমানা সহ নতুন বিলটা তৈরি হবে। তো সবগুলো সিস্টেমে ডিজাইন করা এইভাবে পুরা এই সিস্টেমটা কাজ করে। এরকম একাধিক সার্ভার আছে, একাধিক হচ্ছে ডাটা সার্ভার আছে, অ্যাপ্লিকেশন সার্ভার আছে। তারপর হচ্ছে আমাদের ডাটার জন্য আলাদা স্পেসিফিক ওডিএ আছে ওরাকলের। যেহেতু কিছু কিছু সিস্টেম আমাদের মাইস্কুয়েলও আছে, আবার কিছু কিছু আবার হচ্ছে ওডিএ তো ওরাকলও আছে। তো ওরাকলের যে সার্ভার গুলো সেটার জন্য স্পেশাল একটা সার্ভার যেটা ওরাকল থেকে কিনতে হয়। এটা ডাটাবেস সার্ভারই কিন্তু স্পেশাল। তো এটাকে আমরা ওডিএ বলি, ওরাকল ডাটাবেস অ্যাপ্লায়েন্স। তো এখানে হচ্ছে এটা করা হয়। তো এই হচ্ছে আর কি সার্ভার স্ট্রাকচারটা মোরালেস। প্রত্যেকটা প্রতিষ্ঠানে সার্ভার স্ট্রাকচারটা সেম। এই সার্ভার কি কি ধরনের হয়, মেইল সার্ভার হয়, এরকম এই যে বিভিন্ন সার্ভিস রিলেটেড সার্ভার হয়, যেটা আপনাকে ইউজারকে বিভিন্ন কিছু দেখাবে। মানে কিছু কিছু সার্ভার আছে যেগুলো শুধুমাত্র ভিউ পারপোজ, আপনি শুধু দেখতে পারবেন, ওখানে কিছু করতে পারবেন। কিছু কিছু সার্ভার আছে হচ্ছে আপনি ওখানে এন্ট্রি দিতে পারবেন। আপনি যেমন জব সার্ভার, আমাদের যে জব অ্যাপ্লিকেশন করছেন আপনারা আমাদের ইয়েতে, ওটা আমাদের নিজস্ব সার্ভারই। তো এখানে আপনি নিজে এন্ট্রি দিতে পারবেন, ওগুলো দেখতে পারবেন, আবার তার আপডেট করতে পারবেন। পেমেন্ট সিস্টেম ওখানে ইন্টিগ্রেট করা আছে এরকম। তো আমাদের সাথে বিভিন্ন, এই যে বিকাশ তো বললাম, আমাদের সাথে প্রায় 15-16টা প্রতিষ্ঠান এরকম কানেকশন আছে শুধুমাত্র এই বিলিং সিস্টেমের জন্য। তো এখানে একটা হিউজ সেট আপ। আবার হচ্ছে আহ, এটা মানে যারা ডেভেলপার তারা ভালো বুঝবেন যে এখানে কিছু প্রবলেম আছে। এটা এভাবে এই স্ট্রাকচারে না গিয়ে আমরা এপিআই সিস্টেমে যেতে পারতাম। তো এপিআই সিস্টেমটা কি এটা বিস্তারিত এখন আলোচনা করবো না। এপিআই সিস্টেম হলে আমাদের আর এখানে যে বিকাশের লোকাল সার্ভারটা রাখা লাগতো না। বাট আমাদের এখানে কিছু ডিপেন্ডেন্সি আছে। আমাদের সফটওয়্যার গুলা অনেক আগের, এগুলো আসলে সরকারি জিনিস, তো এগুলা অনেক কিছু বললেও সমস্যা। তো যাই হোক, যে কারণে হোক আমাদের এই সেট আপে রাখতে বাধ্য হয়েছি আমরা। ভবিষ্যতে হয়তো আমাদের নতুন সফটওয়্যার যখন আসবে বিলিং সিস্টেমে, তখন আর এই আলাদাভাবে এই সার্ভার লাগবে না। এই বিকাশের লোকাল সার্ভার, বিউএল এর লোকাল সার্ভার, এগুলো সব সরাই দেওয়া হবে। তখন এপিআই এর মাধ্যমে সবাই কানেক্টেড থাকবে। এখনো আছে এপিআই এর মাধ্যমে কানেক্টেড, একপে হচ্ছে এপিআই এর মাধ্যমে কানেক্টেড আছে। এছাড়া আরো কয়েকটা ব্যাংক আমাদের এপিআই এর মাধ্যমে কানেক্টেড আছে, কমিউনিটি ব্যাংক, আরো কয়েকটা ব্যাংক। তো আমরা চেষ্টা করতেছি ডে বাই ডে এই ডাটা সেন্টারটাকে আরো অর্গানাইজ করার জন্য। তো এই একই সেট আপটাই আবার হচ্ছে ডিআরও থাকবে। তো যখনই কোনো ডাটা আমার হচ্ছে এই ডাটা সেন্টারে জমা হবে, ঠিক ডিআরও ওই রেপ্লিকাটা জমা হবে। তাহলে রিডান্ডেন্ট সিস্টেম তৈরি হয়ে গেল। ফলে এটা টোটাল যদি অফ হয়ে যায়, তারপরে স্টিল আমাদের ওই ডিআরটা চালু থাকবে। ফলে সার্ভার গুলা, মানে সার্ভিস গুলা সবসময় ওকে থাকবে। তো ওই হচ্ছে আর কি টোটাল পার্ট। আর সাজেশন গুলো তো আপনারা পিডিএফ থেকে পড়তে পারবেন। এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আলোচনা করুন। আচ্ছা ভাই, এখানে যে আইএসপি থেকে নেট ইন্টারনেট কানেকশন আসছে, এটাতে কোনো প্রবলেম হয় না কখনো? এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করছেন। আমাদের ম্যাক্সিমাম যেমন এই যে রাউটার, যেমন কোর রাউটার কিন্তু একটা, এই একটা, মানে এগুলো বলে এসপিওএস, সিঙ্গেল পয়েন্ট অফ ফেল। মানে যদি এমন কিছু থাকে, যেমন সাপোজ হচ্ছে আপনি একটা দেশের সাথে আরেকটা দেশ, মাঝখানে নদী, এখানে একটা ব্রিজ আছে। সাপোজ এই ব্রিজটা যদি কলাপস করে যায়, তাহলে এই দেশের মধ্যে, দুইটা দেশের মধ্যে যোগাযোগ টোটালি বন্ধ হয়ে যাবে না? তো আমাদের এই বাইরের দুনিয়ার সাথে আমাদের কানেকশন পয়েন্ট একটা। যদি আমাদের এই একটা রাউটার বন্ধ হয়ে যায়, তাহলে পুরা ইয়াটা বন্ধ হয়ে যাবে। তো এটা যেহেতু নর্মাল রাউটার, আমরা সহজে রাউটারটা রিপ্লেস করে দেওয়ার অসুবিধা নেই। কিন্তু এই কোর রাউটার তো অনেক দামি। তো আমাদের কোর রাউটার কারেন্টলি একটা আছে। তো এটা হচ্ছে কি, আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এখানে আরেকটা কোর রাউটার থাকবে। যদি এটা কোনো সময় বিজি পায়, এটা দিয়ে সে ভিতরে ঢুকবে। কোর সুইচ দুটো থাকবে। এরপর আরো বিভিন্ন ল্যান্ড সুইচ আছে, সেগুলো আমাদের ল্যান্ড সুইচ আছে কারেন্টলি 3টা আছে। তো এগুলো আরো 2টা আসলে আরো এটা রিডান্ডেন্ট একটা সিস্টেম তৈরি হবে। একটা ল্যান্ড সুইচ থাকবে এখানে, এর সাথে আবার 2টা ল্যান্ড সুইচ থাকবে, এই পাশে আবার 2টা। তো এই পথে যদি সমস্যা হয়, এই পথ দিয়ে সে ঢুকবে। রিডান্ডেন্ট একটা সিস্টেম তৈরি হবে। ঠিক একইভাবে এই আইএসপিটাও রিডান্ডেন্ট, এটা অলরেডি আছে। আমাদের কারেন্টলি আইএসপি 3টা। আপনার হচ্ছে লিঙ্ক 3,
এটা হচ্ছে আপনার কি বলে, সরকারি একটা আছে না, আইএসপি, বিটিসিএল, আর হচ্ছে এডিএন। কারেন্টলি তিনটা। আরেকটা ছিল মেট্রোনেট, ওটা অফ করে দেওয়া হয়েছে। তো যদি কোনো একটা আইএসপি, মানে বেশিরভাগ সার্ভারেই এই রিডান্ডেন্সি আছে। ভিপিএনটা যেমন শুধুমাত্র বিটিসিএল থেকে নেওয়া, তো এই ভিপিএন কানেকশন যেমন এই অফিসের সাথে আমাদের ভিপিএন কানেকশন আছে, এটা যদি বিটিসিএল অফ হয়ে যায় তাহলে আমাদের ওই কানেকশনটা অফ হয়ে যায়, তখন আমরা অল্টারনেটিভ অন্য একভাবে সলিউশন করি, যেটা খুব ভালো সলিউশন না, ম্যানুয়ালি কিছু কাজ করতে হয় তখন। আহ বাকি অনেকগুলো সিস্টেম আছে, লিঙ্কসিও আছে, বিটিসিএল আছে, একটা ডাউন হলে অন্যটা দিয়ে কাজ করবে। এরিয়ানও আছে, লিঙ্কসি আছে, এরকম ভাবে ডিজাইন করা আছে। তো এই জন্য আর কি সবই আমাদের মানে, মানে একটা যেমন হচ্ছে ডিসি এবং ডিআর দুইটা যেমন রিডান্ডেন্ট, ফুল রিডান্ডেন্ট, আবার এই একটা ডিসির মধ্যে প্রত্যেকটা পার্ট রিডান্ডেন্ট রাখতে হয়। প্রত্যেকটা মানে কোনো জায়গায় যেন সিঙ্গেল পয়েন্ট অফ ফেল এটা যেন না থাকে, এটা হচ্ছে একটা সিস্টেম ডিজাইনের মূল লক্ষ্য। তো আপনার আর্কিটেকচার ডিজাইনটা ওইরকম হইতে হবে যেন প্রত্যেকটা পয়েন্টই রিডান্ডেন্ট ইয়ে থাকে। এখন একটা তার তো নষ্ট হয়ে যেতেই পারে, বাট এই ডিভাইস গুলো রিডান্ডেন্ট থাকে। আমাদের এই আইএসপির এখানে যে নর্মাল রাউটার, এখানে রিডান্ডেন্সি রাউটার থাকে, যেন একটা নষ্ট হয়ে গেলে ইমিডিয়েটলি আমাকে রিপ্লেস করে দিতে হবে। আর এটার সিস্টেম, ডিসি দিয়ে চালানোর সিস্টেমটা হচ্ছে যে আপনার এইটা মানে দিনে রাতে ডিউটি থাকে, মানে রাতেও কেউ কেউ ডিউটি করবে, ব্যাংক গুলোতে যেমন করে। আমাদের এখানে করতে হয় না, লাকিলি আর আনলাকিলি যেটাই হোক, লাকিলি বলা চলে, কারণ এগুলো অনেক রেসপন্সিবিলিটিরও বিষয়। হাউস বিল্ডিং এ ছিল, আমরা যাওয়ার আগে, আমরা জয়েন করার আগে ওটা ছিল, মানে রাতে ডিউটি করতে হতো। রাতে ডিউটি মানে আপনি রাতে ঘুমাবেন, যেদিন রাতে ডিউটি থাকবে আপনার, তারপরের দিন আপনার জন্য অটো অফ। তো এটা আবার আপনার এক্সট্রা টাকাও পাবেন বেতনের বাইরে, ওভার টাইমের ডিউটির জন্য। বাট এটা আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে এটা একটা প্যারাও বটে। বাট যারা সিঙ্গেল তাদের জন্য কোনো সমস্যা না, শুয়ে শুয়ে আপনি মোবাইল টিপবেন আর কি। তো আমরা যাওয়ার আগে কিছু ঝামেলা করানোর কারণে, প্লাস ওই সময় লোকবল ওভারের কারণে ওটা অফ করে দেয়। তো হাউস বিল্ডিং এর জন্য আমরা এটা পাই নাই। এই ইয়া তো পেট্রো বাংলাতে তো জাস্ট শুধুমাত্র একটা নেটওয়ার্ক সার্ভার আছে আর হচ্ছে একটা মেইল সার্ভার আছে, এছাড়া এখানে কিছুই নেই। তো ওটাতে মেইনটেন্যান্সে কোনো ঝামেলা ছিল না। বাট এখানে অনেক হিউজ সেট আপ, কিন্তু এখানেও এই ডিউটিটা নাই। তো যেহেতু এনপিসিবিএল আলাদাভাবে লোক নিচ্ছে, আমার মনে হয় যে ওইখানে যারা এই এই পোস্টে জয়েন করবে তাদের হয়তো এরকম ওভার টাইমে ডিউটি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এটা তাদের কাজ হচ্ছে যে কোনো ইমিডিয়েট প্রবলেম তারা যাতে এটা সলভ করতে পারে, 24/7 যাতে এটা সিস্টেম গুলো অ্যাভেলেবল। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এই যে সার্ভার সেট আপটা, এগুলো আসলে মেনটেন করার জন্য এক্সপার্টাইজ লাগে। আমরা তো আসলে এই ব্যাপারে ফুললি দক্ষ না। আমরা বিএসসি থেকে কতটুকু শিখতে পারি, জাস্ট থিওরিটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যালি এই ডাটা গুলো কখনো আপনি ওইভাবে ঢুকে দেখেন নাই। আপনি হয়তো ওই যে বেসিক সিসকোতে কিছু টুকিটাকি কাজ করছেন, বাট এইখানে এই কোর রাউটারে হাত দেওয়ার মতো সক্ষমতা ওটার মাধ্যমে অর্জন হবে না। সিসিএনএ কোর্স করে কিছুটা হয়তো আপনার নলেজ গ্যাদার হবে, বাট আপনি এটা প্রপারলি এখন কখন জানতে পারবেন, যখন আপনি নিজে কোনো ISP বড় প্রতিষ্ঠানে চাকরি করবেন, তখন তারা কিভাবে ডিজাইন করে এটা বেসিক গুলা প্রপারলি শিখে আসতে পারবেন। তো এই জন্য এই জিনিসগুলো মেনটেন করার জন্য আসলে আমাদেরকে এখানে রেখে কোনো লাভ নেই, এটা হচ্ছে বাস্তবতা। তো এই জন্য কি করা হয়, আমরা যে যত কাজ করি সবই মেইনলি আসলে ভেন্ডরের সাথে পরামর্শ করে, দু একটা ভেন্ডরের সাথে আলাপ করে যে এই স্ট্রাকচার কি কি, আমাদের থিওরিটিক্যাল যে নলেজ আছে সেখান থেকে আমরা ওদেরটা বুঝতে চেষ্টা করি, ওখানে কোনো গ্যাপ আছে কিনা বা আমাদেরকে আবার ভুল ভাল বোঝাচ্ছে কিনা। এটা হচ্ছে আসলে আপনার কাজ, এগুলো কেনাকাটা করা এবং ডিজাইনটা তাদের কাছ থেকে বুঝে নেওয়া, তাদেরকে আবার আমাদের কোনো পার্সোনাল চয়েস থাকে সেটা ইমপ্লিমেন্ট করানো, আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে তাদেরকে ইয়া করা, তাদেরকে মানে উপস্থাপন করা, এই টোটাল কাজগুলো হচ্ছে আপনার। তো এই জন্য এখানে আসলে এক্সপার্টাইজ লাগে। তো দেখা যায় যে যেসব প্রতিষ্ঠান ছোট, আমাদেরটাও ছোট প্রতিষ্ঠান, এর চেয়ে ছোট প্রতিষ্ঠানও আছে, একজন দুজন মানুষ তাদের একটা সার্ভার রুম আছে, সেগুলো মেনটেন করা খুব টাফ। এই কারণে যেটা আসলে পরবর্তী সরকারের প্ল্যান, আমি যেটা মানে মনে হচ্ছে এখন কারেন্টলি, সেটা হচ্ছে যে কালিয়াকট প্লাস আরো কয়েকটা জায়গায় ডাটা সেন্টার নিজেরাই স্থাপন করবে, যেখানে ডেডিকেটেড স্পেশালাইজড লোকজন থাকবে, যারা মেইনলি নেটওয়ার্ক স্পেশালিস্ট, হার্ডওয়্যার স্পেশালিস্ট, তারা ওখানে 24/7 কাজ করবে। তো এবং আমি কি করব, আমি ওখান থেকে ভাড়া নিবো। যেমন হাউস বিল্ডিং আমি শুনলাম যে আমাদের ডাটা সেন্টার যেগুলো ছিল, আমি চাকরি ছেড়ে আসার পরে আমি কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো, এখানে এখন কারেন্টলি প্রোগ্রামার হিসেবে আছে। তো তারা আর ওইখানে সার্ভারটা মেনটেন করতেছে না এখন, ওই সার্ভারটা টোটালি বাদ দিয়ে, কারণ ওটাতে হিউজ কস্টিং পড়ে যাচ্ছিল ইয়ারলি।
এই সার্ভার গুলো নষ্ট হয়, এই কোর রাউটার নষ্ট হয়, তার নষ্ট হয়, সবকিছু নষ্ট হয়, একটা লাইফ টাইম আছে। তো এগুলো নষ্ট হওয়া বারবার রিপ্লেস করে এটা টাফ। এই জন্য কি করে, আবার হুট করে একটা নষ্ট হয়ে গেলে অনেক সময় কর্মকর্তার উপর দায়ভার করে যায়, যেটা এইখানে ডাটা নাই কেন। ঠিক আছে, আপনি যদি ডাটা রিকভারি না করতে পারেন, অনেক যেমন বিলিং এর ডাটা অনেক সময় সেন্সিটিভ ডাটা থাকে, এগুলো রিকভারি না করতে পারলে সমস্যা। এটা ব্যাকআপ যদি আপনি ঠিকভাবে মেনটেন না করতে পারেন তাহলে একটা রেসপন্সিবিলিটি চলে আসে। তো এইসব ঝামেলা টামেলার কারণে তারা কি করছে, তারা হচ্ছে সরকারি যে ওই প্রতিষ্ঠান আছে ওইখানে সরাসরি মানে ক্লাউডে নিয়ে গেছে, যেটাকে বলে। মানে আমাদের এই স্ট্রাকচারের বাইরে আমরা চাইলে একটা ক্লাউড স্ট্রাকচার করতে পারতাম, জাস্ট সিমিলার জিনিসই। আপনি কি করবেন, আপনি একটা ক্লাউড থেকে ওই যে এডাব্লিউএস এর কথা বললো না তানিম, এডাব্লিউএস থেকে আপনি একটা অ্যাকাউন্ট নেবেন। এবার আপনি কি করবেন, আপনি তাদের সাথে ভিপিএন এর থ্রুতে কানেক্ট হতে পারেন বা সরাসরি ইন্টারনেটের থ্রুতে কানেক্ট হতে পারেন। কানেক্ট হয়ে আপনার যে একটা সার্ভার আছে, তার মানে একটা সার্ভার, ওরা অনেকগুলো সার্ভার কিনে রাখছে, কিনে সেট করে রাখছে, কেউ ইউজ করে না। আমি ভাড়া নিলাম, ভাড়া নিয়ে আমি ওই সার্ভার ভাড়া নিলাম, ডিবি ভাড়া নিলাম, ফায়ারওয়ালের কিছু পোর্শন ভাড়া নিলাম। এরকম ভাড়া নিয়ে আমি টোটাল একটা সেট আপ করলাম। ফলে আমিও রিমোটলি এখানে কানেক্টেড, ইউজাররাও রিমোটলি এর সাথে কানেক্টেড। ফলে আমি এখানে সার্ভারে কোনো চেঞ্জ টেঞ্জ জানার এক্সেস আমার আছে, এগুলো আমি করে দিতে পারি। আমি একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারি, ডাটাবেস গুলো সেট আপ করতে পারি। তো ইউজাররা অ্যাজ ইউজুয়াল ফিল পাবে। ফলে আমার যেটা সমস্যা হবে না সেটা হলো যে আমার এই জিনিসগুলো মেনটেন করতে হবে না। এখানে যেমন এই যে এসি মেনটেন করতে হয়, প্রিসিশন এসি বলে, বিশাল বড় এসি থাকে, দুইটা এসি, এটাও রিডান্ডেন্ট। অল্টারনেটিভ ওয়েতে, মানে রোটেটিং ওয়েতে একটা এসি বন্ধ থাকে আবার একটা এসি চালু থাকে, এভাবে করতে করে চলে। সেরকম আরো অনেক টুকিটাকি ডিভাইস তো আছেই। তো এই যাবতীয় সিস্টেম গুলো আপনার কোনো কিছু এই ঝামেলা আপনার পোহাইতে হবে না। তবে এখানে কস্টিংটা বেশি, এডাব্লিউএস টা অনেক কস্টিং পড়ে যাবে। আরো অনেক আছে, ডিজিটাল ওশিয়ান আছে, নেমচিপ টিপচার আছে, হোস্টিঞ্জার আছে। তো আপনি যেখান থেকে আর কি, মানে যত কম, বাংলাদেশেও আছে লোকাল মানে প্রাইভেট কিছু ইয়ে আছে, অর্গানাইজেশন আছে যারা দেয়, কিন্তু এগুলো সার্ভিস ভালো না। এক মাসের মধ্যে দেখা যাবে যে 10 দিন 15 দিন অফ থাকে, বিভিন্ন এটা ওটা সমস্যা, নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আপনার সিস্টেমটা চলবে না, এই জন্য এটা আহ, এগুলোতে না দেওয়াই ভালো। তো এটা হয়তো ভবিষ্যতে সরকার টোটালি কন্ট্রোল করবে, ফলে ওভারঅল সবার খরচ কমে যাবে। তো তাদের নাকি আগে এক সময় 2 কোটি টাকা খরচ হতো ইয়ারলি, তো পরবর্তীতে দেখা গেছে যে এটা খরচ নেমে আসছে 30 লাখ টাকা। ওই হাউস বিল্ডিং এর কথা বলবো আর কি। তো তারা সরকার এটা ইউজ করতেছে এবং এটা সার্ভিস কিন্তু ভালোই, খারাপ না। কারণ সরকার যেমন হচ্ছে আমাদের যত ধরনের ইয়ার ওয়েবসাইট আছে, এই যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, এটা কিন্তু এখন ধরুন এক ধাঁচে, এক ডিজাইনের, এক প্যাটার্নের। এটা যদি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইট তৈরি করতে যেত, অনেক হ্যাসেল পোহানো লাগতো, তাদের সার্ভার লাগতো, তাদের হচ্ছে এটা ডেভেলপারের সাথে ইয়া করা, কমিউনিকেট করা লাগতো, একটা ডিজাইন এক রকম হইতো। এটা এখন এটা ইউজ করতে করতে মানুষ ইউজ টু হয়ে গেছে, এবং এটা প্রথম দিকে ভার্সনটা খুব খারাপ ছিল, এখন আস্তে আস্তে ডে বাই ডে ভার্সন আপডেট হচ্ছে, ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, এটা আরো হবে সামনে আস্তে আস্তে। তো এরকম আর কি, ওটা টোটালি নিয়ন্ত্রণ করে এটুআই, এটুআই প্রজেক্ট থেকে করে। তারা একজন ভেন্ডর নিচ্ছে, ওই ভেন্ডরই সবকিছু কন্ট্রোল করে। তো এটা হয়তো ভবিষ্যতে ডাটা সেন্টার গুলোও সরকারিভাবে মেনটেন হবে, হোপফুলি, তখন সবার জন্য সুবিধা। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, কোর রাউটারটা কি হচ্ছে সিকিউরিটি দিয়ে থাকে কোনো? সেরকম একটা না। কোর রাউটার গুলো মেইনলি হচ্ছে ব্যান্ডউইথ গুলো নিয়ন্ত্রণ করে। কোর রাউটার, গিগাবাইট সুইচ, হিউজ ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ করে। আর আসলে এই আইএসপি থেকে তো আপনি খুব বেশি ব্যান্ডউইথ নিতে পারবেন না, কত এমবিপিএস আর ব্যান্ডউইথ নেবেন, 30 এমবিপিএস, 40 এমবিপিএস, 100 এমবিপিএস। কিন্তু এই ভিতরে যখন ডাটা আদান প্রদান হয়, যেমন অ্যাপ থেকে ডিবিটি সার্ভার, এগুলোর মধ্যে তো হিউজ ডাটা আদান প্রদান হয়, তো এগুলোর মধ্যে গিগাবাইট সুইচ টুইচ থাকে। তো এগুলো সিকিউরিটি তেমন কোনো কিছু দেয় না, সুইচ বা রাউটার কোনোটাই সিকিউরিটি কোনো কিছু দেয় না, যা দেয় এই ফায়ারওয়াল দেয়। মানে আপনি কোনো অ্যাটাক করতে চাইলে বা কোনো ইয়ে করতে গেলে রাউটার পর্যন্ত আসতে পারবেন না, অসুবিধা নেই। গিয়ে আটকাবেন হচ্ছে ফায়ারওয়াল। চার্জার কানেক্ট করে নি। আর এখানেও কিন্তু আরেকটা জিনিস, মানে আমাদের নাই, কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে আহ, থাকা উচিত আর কি। সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, 2টা ফায়ারওয়াল থাকে যে,
আচ্ছা নাম ভাই, ভুলে গেলাম সেক্ষেত্রে মানে। ধরেন হচ্ছে আমি ডিরেক্টলি কোর রাউটার থেকে যখন অ্যাপ সার্ভারে নিচ্ছি, তো অ্যাপ সার্ভার পর্যন্ত যে কোনো থ্রেড থাকতে পারে, পারে না? হুম, পারে। তাহলে ভাই অ্যাপ সার্ভার যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তো আমার সিস্টেমটা লস হবে না? একটা একটা করে আসি মানে কোন একজন ইউজার সে রাউটার হয়ে কোর রাউটার হয়ে অ্যাপ সার্ভারে আসলো, অ্যাপ সার্ভার ডাউন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? জি ভাই। আচ্ছা, মানে অ্যাপ সার্ভার ডাউন হলে এটা যে অ্যাভেলেবিলিটি থাকতেছে না, এটাই তো কোশ্চেন। জি ভাই, কোশ্চেনটা এটা যে অ্যাপ সার্ভার যেহেতু অ্যাভেলেবিলিটি থাকছে না সেক্ষেত্রে ডাটা ফেচ করতে পারতেছে না, মানে ই থেকে ডিবি থেকে। যদি অ্যাপ সার্ভার ডাউন থাকে তখন তো ইউজার দেখবে যে এটা কারেন্টলি হচ্ছে মেইনটেনেন্স আন্ডার আছে, এটা হয়। আহ, মানে অ্যাপ সার্ভার ডাউনটা ইয়া করা হয়, টলারেট করা হয়, যে অনেক সময় একটা সিস্টেম ডাউন থাকতে পারে। এটা যদি নোন প্রবলেম হয় তাহলে তো অফিসিয়ালি এটা সিস্টেম ডাউন 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 টাইম নেওয়া হয়, যে একদিনের জন্য অফ থাকবে মেইনটেনেন্স সিস্টেম। এটা হয় অনেক সময়। তো এগুলো সাধারণত এই কাজগুলো দেখা যায় যে নর্মাল ইউজারদের যে ব্যবহারের সময় এই সময় পরে নেওয়া হয়। আর যদি ইমিডিয়েট কোনো সিচুয়েশন হয় তাহলে তো আলাদা কথা। তো এই অ্যাপ সার্ভার, এই সার্ভার গুলো আসলে একটু ডিফারেন্ট মডেলের। এই রাউটার সুইচ টুইচ এগুলো যেমন হুট করে নষ্ট হয়ে গেলে, তখন রাউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই ডাউন। সুইচ নষ্ট হলে ওটার সাথে সবগুলো কানেক্টেড হয়ে ডাউন। আর যদি অ্যাপ নষ্ট, এই অ্যাপ সার্ভারটা নষ্ট হয়ে যায় তাহলে কেবলমাত্র কিন্তু সে একা নষ্ট হয়ে যায়, একটা সিস্টেম বন্ধ হলো। এই জন্য এটা টলারেট করা হয়। বাট যে কোর সুইচ, কোর রাউটার, অন্যান্য ল্যান সুইচ, এগুলা একটু কম টলারেট করা হয়, এগুলা রিডান্ডেন্সি রাখা হয়। কারণ এগুলা একটা নষ্ট হলে একাধিক সার্ভিস আপনার হ্যাম্পার হচ্ছে। এই জন্য অ্যাপ সার্ভার এটা ডাউন হতে পারে, হয় না এরকম না, আবার ডিবি সার্ভার ডাউন হতে পারে। অনেক সময় অসুবিধা অ্যারাইজ করে, প্রবলেম অ্যারাইজ করে। বাট তখন এটা ডাউন টাইম নিয়ে বা ইয়ে করে অফ করে কাজ করা হয়, এরপর আবার হচ্ছে এটা ডিপ্লয় দেওয়া হয়। আর কোন কোশ্চেন? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, যেটা আই থিঙ্ক এটা সিলিউ হতে পারে আবার অনেক ইউ হতে পারে, সেটা হচ্ছে ভাই, আমরা যে ফায়ারওয়ালটা ডিবির মাঝে বসাই তাই না? আচ্ছা, হ্যাঁ, ফায়ারওয়ালটা যদি আমার কোর ইসের ভিতরেই থাকে, মানে কোর রাউটারের পরে থেকে যদি আমি অ্যাপ সার্ভারে ঢুকতে চাই, সেই ক্ষেত্রে মানে মেইন সমস্যাটা কি হইতে পারে? সেটা বেটার হতো না? তাহলে একবারে ফার্স্টে যদি আমাদের অ্যাটাকার বা কোনো থ্রেট থাকতো তাহলে সেটা একবারেই হয়ে যেত। আপনি মানে আমি ওই একটু ক্লিয়ার হই এখানে। কোর ফায়ারওয়াল কোথায় বুঝতে পারতেছি? এটা কিন্তু কোর রাউটারের পরে কিন্তু কোর ফায়ারওয়াল, তারপরে কোর সুইচ, তারপর হচ্ছে আপনার ল্যান সুইচ, তারপরে অ্যাপ সার্ভার, তারপর ডিবি সার্ভার, মানে একদম এন্ড পয়েন্ট হচ্ছে অ্যাপ সার্ভারটা। বাকি সবগুলো তার আগে। কোর রাউটার, কোর ফায়ারওয়াল, কোর সুইচ, ল্যান সুইচ সবই তার আগে। ইভেন যে ইনস্পেকশন সিস্টেম গুলো, ওগুলো হচ্ছে আলটিমেটলি তার কাছে যাওয়ার আগেই সে ইন্সপেক্ট করে, বা তার কাছ থেকে যাওয়ার সময় এটা ইন্সপেক্ট করে তারপরে বের হয়। জি ভাই, এবার ক্লিয়ার ভাই। আর আর এখানে আরেকটা বিষয় তো মনে হয় ইয়া হয়ে গেছে, সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে যদি এই অ্যাপ সার্ভার একটা থাকে, সাপোজ একটা সার্ভিস, একটাই অ্যাপ সার্ভার, এটা আমাদের সিস্টেমে এরকমই আছে হাইস্ট। কিন্তু যেগুলো আসলে অনেক ইউজার থাকে সেগুলো হ্যান্ডেল করে কিভাবে, এটা আলোচনা করছিলাম আমি এর ক্লাসে। যেমন রবিতে যখন ছিলাম, রবির স্ট্রাকচারটা কেমন ছিল, ওখানে অ্যাপ সার্ভার ছিল 10টা, ডাটাবেস সার্ভার ছিল মনে হয় 3টা। তো ওইগুলা ক্ষেত্রে হচ্ছে আপনার ওই মানে ওদের আলাদা টিম থাকে, ডেভঅপস টিম। ডেভঅপস টিমের কাজে হচ্ছে ওটা স্ট্রাকচারটা ডিজাইন করা। মানে এই কাজগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি এক্সপার্ট ওরাই হয়। নেটওয়ার্কিং টিম থাকে আলাদা, ডেভঅপস টিম থাকে আলাদা। তো ডেভঅপস টিম কি করে, যে এগুলো হচ্ছে আপনার ইউজার থেকে এই পুরা এই অ্যাপ সার্ভার পর্যন্ত আসার ক্ষেত্রে মাঝে আরো কিছু এক্সট্রা লেয়ার যুক্ত করে, এটা হচ্ছে কিউ সার্ভার বলে। কিউ বানাম কি ঠিক আছে? এটাও কেউ বুঝতে হবে। কিউ সার্ভার প্রথমে কিউ সার্ভার এসে হিট করে, কিউ সার্ভার কিউ মেনটেন করে। কিউ সার্ভারের সাথে হচ্ছে অ্যাপ সার্ভার গুলো যুক্ত থাকে, ঠিক আছে? অ্যাপ 1 2 3 4। তো কিউ সার্ভার সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয় ওই রিকোয়েস্ট। সাপোজ 1 কোটি রিকোয়েস্ট আসছে, 10টা সার্ভার 10 লাখ করে রিকোয়েস্ট ডিস্ট্রিবিউট করে দেয়। তো এইটা হচ্ছে একটা কি হয়, একটা আপনার
মানে সিস্টেমটা চাইলে আপনি স্কেল করতে পারেন, স্কেলেবল সিস্টেম। আপনার যদি দেখেন যে আপনার হিট 1 কোটির চেয়ে আরো বেড়ে গেছে, 1 কোটি 10 লাখ হয়ে গেছে, তাহলে আরেকটা সার্ভার অ্যাড করে দিন। That's it. এগুলোর সাথে পরবর্তীতে আবার হচ্ছে ডাটাবেস সার্ভার গুলো কানেক্ট থাকে। তো ডাটাবেস সার্ভার গুলো কিন্তু আবার একই সার্ভার আর কি, কারণ ডাটা তিন জায়গায় থাকলে তো হচ্ছে না। তো দেখা গেছে ডাটা আমার হচ্ছে 5 টাইপের ডাটা সাবমিট করতে হবে, তাহলে 5 টাইপের ডাটা গুলোকে দেখা গেছে টাইপ ওয়াইজ এই সার্ভারে শুধুমাত্র আমরা ইউজারের লগ ইনের ডাটা রাখি, মানে লগ ইন সার্ভার। এই সার্ভারে হয়তো ইউজারের ওই যে প্যাকেজ গুলো পারচেস করছে সেটা ডাটা রাখি, এইভাবে। তো যখন একটা ইউজার ঢুকে এই সার্ভারে, ঢুকে সে যদি লগ ইন করতে চায়, তাহলে লগ ইনের জন্য সবসময় এই ডাটা সার্ভারে আসে। এই সার্ভারে ঢুকে যদি লগ ইন করতে চাই, তাও এই ডাটা সার্ভারে আসে। আচ্ছা, যদি প্যাকেজ পারচেসের ডাটা দেখতে চায়, যে সার্ভার দিয়ে ঢুকুন না কেন, আলটিমেটলি এই সার্ভারে, এই ডাটাবেস সার্ভারে হিট করে। তো এইভাবে আলাদা আলাদা সার্ভার তারা কাজ করে। সেটা কি, যখন আপনার সিস্টেমটা অনেক লার্জ হয়ে যায়, এই একটা সার্ভিসে যখন অনেক বেশি ইউজার হবে, সেক্ষেত্রে আবার এটা অনেক সময় মানে অনেক বেশি হিট হইতেছে বললেই যে আপনার এরকম স্ট্রাকচারে যেতে হবে, নট নেসেসারি। অনেক সময় আপনার ডাটাবেসও কিছু কাজ করবে, এটা ইন্ডেক্সিং করা বা আদার্স কিছু কাজ করতে হয়। আহ, ফলে যেমন ব্যাংকিং সেক্টরে হয়তো এরকম স্ট্রাকচার থাকতে পারে, আমি শিওর না, কারণ এগুলো তো অনেক বেশি হিট হবে, বিকাশ টিকাশ এগুলো থেকে অনেক বেশি হিট হবে। বাট আমাদের সরকারি ব্যাংকগুলোতে এখনো হয়তো সর্বোচ্চ সোনালী ব্যাংক মনে হয় সবচেয়ে ভালো সার্ভিস, মানে এই দিক দিয়ে সব অনলাইনে সবচেয়ে ভালো অবস্থায় আছে। তাদের হয়তো সেট আপটা আর একটু বেটার থাকতে পারে। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন? ভাই একটু কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে টেকনিক্যাল কি এমসিকিউ থাকতে পারে, মানে চান্স আছে নাকি রিটেনই থাকবে যতটুকু? চান্স কম, টেকনিক্যাল সব দিয়ে হয়তো উঠে নিতে হবে। ওকে। এখানে হয়তো এরকম হইতে পারে যে এক এক ধরেন হচ্ছে 60-20, দেখো, তাহলে 60 মার্কে 6টা বড় বড় কোশ্চেন থাকতে পারে। বুঝতে পারছি। আর ভাই নন আবার টেকনিক্যাল হতে তো পারে ওগুলাও রিটেন থাকবে মনে হয়, না নাকি এমসিকিউ থাকবে নন টেকনিক্যাল? নন টেকনিক্যাল হচ্ছে এমসিকিউ, মানে যে পূরণ করতে হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অপশনাল ইয়া কম। নেগেটিভ মার্কিং তো আছে এখানে। নেগেটিভ মার্কিং, বুয়েটে নেগেটিভ মার্কিং নাই, হ্যাঁ নেগেটিভ মার্কিং নাই। রিসেন্ট এক্সাম গুলোতে মনে হয় না, আমাদের সময় ছিল না তো। তাই ওই 30 তারিখ হচ্ছে ওই নর্থ ওয়েস্ট পাওয়ার জন্য একটা পরীক্ষা আছে জ্যামের, ওইটার কেমন হয় মানে কোশ্চেন প্যাটার্ন? এই প্রশ্নটা ছিল ডুয়েট করবে, ডুয়েট করলে বুয়েটের চেয়ে কোশ্চেন করবে না, মিডিয়াম মানের কোশ্চেন হওয়ার কথা approximately। ওরা ওই ওইটাতে কি নন টেক বেশি থাকবে? এটা আসলে সবই আইডিয়া বেস, পিওরলি বলাটাও টাফ। ননটেক থাকবে, মোটামুটি থাকবে, ধরেন হচ্ছে 30-70 এরকম থাকতে পারে। ননটেক হয়তো 30, টেক হয়তো 70 থাকে। টেকের কোশ্চেন গুলোর ক্ষেত্রে হয়তো বেশ ইয়া কোশ্চেন হবে, মানে মিডিয়াম টাইপ কোশ্চেন হবে। ইসি, ইলেকট্রিক্যাল, ডাটা কমিউনিকেশন, এগুলো কোশ্চেন এখানে থাকার কথা না। বেসিক যেগুলো আসলে সাজেশন দেওয়া, এই জিনিসগুলো কভার করলে আপনি যারাই এক্সাম টেকার হোক না কেন, আপনার বেসিক ক্লিয়ার থাকলে কোনো জায়গায় কিছু প্রবলেম নেই, ভাই কঠিন হোক কোশ্চেন রিসেন্টলি হোক আর দেখলাম যে হচ্ছে 2026-এ যে পরীক্ষাগুলো হয়েছে আর কি, মানে যেগুলো দিয়েছি বা হ্যাঁ। দেখলাম নন টেকে অনেক ফোকাস করছে বেশি, মানে মার্কিংটা বেশিও থাকে। যেমন ওজোপাটিকেতেও কিন্তু নন টেক বেশি ছিল ভাই। ও তা এবার দিকে হ্যাঁ চলে। ব্যাপারে আমি আর কিছু বলছি না, মানে যে যে প্রশ্ন পছন্দ পছন্দ হয় না, জি ভাই। ও এবার দিকে প্রশ্ন আমার নিজেরই পছন্দ হয় না। এটা আসলে কুয়েট পরীক্ষা নিচ্ছে, তো কুয়েটের হিসাবটা না করাই ভালো। কুয়েট পরীক্ষা নেয়ই মাত্র একটা। জি ভাই, বা আদার্স হচ্ছে আরো কতগুলো দিলাম, ওগুলো তো দেখলাম যে নন টেকে আর কি মার্ক বেশি থাকতেছে রিসেন্টলি আর কি। বুয়েট প্যাটার্নে হয়তো একটু কম থাকে আর কি নন টেকে।
বাট এছাড়া বেশি থাকে নন টেকে অন্যগুলোতে। এটা আপনার ডিপেন্ড করে, বুঝছেন? মনে করেন যে যে প্রতিষ্ঠানের জন্য পরীক্ষাটা নিচ্ছেন, অনেক সময় সেই প্রতিষ্ঠানের আসলে কিছু নির্দেশনা থাকে আর কি। বলে যে আপনারা এইভাবে এইটা করলে মানে টেকের থেকে এই পরিমাণ দিবেন বা নন টেক থেকে এই পরিমাণ দিবেন। বুয়েটেও কিন্তু ওই যে ওইটাই দেখা যায়। আপনারা বললেন না যে অনেক জায়গাতে দেখছেন, অনেকগুলো এক্সামে দেখছেন যে নন টেক বেশি ছিল, আবার দেখেন ডিপিডিসির লাস্ট এক্সামে কি করছে, টেক বেশি দিছে। এটা ডিপেন্ড করে। আর মানে এনপিসিবিএল আসলে যেটা চাচ্ছে আর কি, আমার পারসেপশন যে হচ্ছে টেক বেশি থাকবে। ইয়ার কথা বলছে যে এনডব্লিউপিএসসি হ্যাঁ। জ্যাম আছে, আর ওই ওটা আবার ডুয়েট নিবে। আর একটা কোশ্চেন একজন করছিল যে ওই যে বুয়েটে আসলে নেগেটিভ থাকে না, বুঝছেন? এমসিকিউ তে নেগেটিভ থাকে না। ঠিক আছে ভাই। আর আর কারণ বলছেন না ভাই, আর কোনো কোশ্চেন নেই, থ্যাঙ্কস ভাই। আপনারা নোট গুলো পড়েন, টাইম লাগলেও ভালো মতো পড়েন প্রত্যেকটা টপিকস গুলা। যদি আমার মনে হয় যে টপিকস গুলো কভার করেন, যদি মনে হয় যে না আমার এখানে নোট গুলোতে যে টপিকসটা যেভাবে লেখা এর চেয়ে বেটার অন্য কোনো জায়গায় আছে, আমি সেখানে পড়ুন, অসুবিধা নেই। কিন্তু টপিকস গুলো যেন আপনাদের কভার হয় ভালো। তাহলে আপনার যখন আপনি সবগুলো টপিকস কভার করতে পারবেন, আপনার চান্স অনেক বেশি থাকবে। এবং শুধু কভার করতে পারা না, এটা মনে রাখতে পারাটাও একটা জরুরি বিষয়। এই জন্য আমরা সবসময় কি মানে শুরু থেকে সাজেশন দিয়ে আসছি আপনাদের রিপিটেটিভ পড়াশোনা। আপনি একবার একদিন পড়ে গেলেন আর ওটা দেখলেন না, এটা হবে না। আপনি একদিন পড়লেন, তারপরের দিন আগের দিনের সবগুলো পড়া আগে একবার রিভিশন দিয়ে হবে। দেখবেন আপনার খুব বেশি সময় লাগছে না, খুব বেশি সময় নষ্ট হবে না। বাট রিভিশন দিয়ে দিয়ে আগানো, বেস্ট স্ট্রং করে করে আগানো। যখন আপনি এনাফ কনফিডেন্ট যে এই টপিকসটা না দেখলে হবে, আমার মোটামুটি একদম ভালো মতো ইয়ে হয়ে গেছে, তখন আপনি এটা না দেখলে চলবে। বা না তখন ইয়েটা কমাই দিবেন আর কি, আপনার রিপিটেটিভ ইয়েটা কমাই দিবেন, হয়তো 1 মাস পরে একবার করে। আর এই মাঝে মাঝে পরীক্ষা দিলে কি হয়, পুরো জিনিসটা একদম রিভিশন হয়ে যায়। এই জন্য আমরা ইয়ে করি যে আমরা হচ্ছে আহ, বেশি বেশি করে পরীক্ষা দিবেন, কোনো পরীক্ষা মিস দিবেন, এতে অ্যাটলিস্ট পড়াটা তো হয়। তো হোপফুলি আপনারা ভালো কিছু করতে পারবেন, আমাদের ব্যাচে ভালো ভালো স্টুডেন্ট আছে। সমস্যা হচ্ছে আমরা এখনো কোনোটা রেজাল্ট পাই নাই। ওজোকাটিভ রেজাল্ট কবে দিবে বুঝতেছি না। ওজোকাটিভ রেজাল্ট হয়তো আগামী সপ্তাহের মধ্যে দিতে পারে। কারেন্ট ভাইবাটা শেষ হয়ে গেলে, কারেন্ট ভাইবাটা 11টা তারিখে শেষ হবে, এরপরে নতুন ভাবে শিডিউল হবে। মানে একসাথে অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তো এই জন্য একটু দেরি হচ্ছে, আর কিছু আর ভাই জটিলতা আর একটা আছে। কোশ্চেন ছিল ভাই, সেটা হ্যাঁ, হচ্ছে ডাব্লিউজেড পিডিসিএল এ, ঠিক আছে, এটাতে আর নেক্সট সার্কুলার আসার সম্ভাবনা কতদিন? মানে এটা আর কি কোশ্চেন এটা করলাম আর কি। এটা তো এখনই বলা যায় না, এটার প্রক্রিয়া শেষ হয় নাই। আসতে পারে কখন, যখন হচ্ছে যদি দ্রুতই একটা অর্গানগ্রামটা পাস হয়, এটা একটা ভালো পর্যায়ে আছে। নেক্সট ইয়ারের লাস্টের দিকে আসতে পারে আবার। বুঝতে পারছি এর ভাই। মধ্যে অর্গানগ্রাম তার মানে পাস কি হওয়ার ভাই, ডিপেন্ড। এটা কি ডিপেন্ড করে হচ্ছে প্রজেক্টের উপরে নাকি? না, অর্গানগ্রাম পাস হবে, পোস্ট সংখ্যা বাড়বে, পোস্ট কতগুলো খালি আছে এর উপর। কারেন্টলি এই নিয়োগটা হলে তো পোস্ট ফাঁকা থাকছে না, কারেন্ট পোস্ট গুলো ফিল আপ হয়ে যাচ্ছে। এখান থেকে কেউ যদি বাদ চলে যায়, তারপরেও 6 মাস বা 1 বছর পর্যন্ত ওরা প্যানেল থেকে টানবে। এরপরে গিয়ে হচ্ছে আপনার এর মধ্যে যদি অর্গানগ্রাম পাস হয়, তাহলে ওই পোস্ট গুলো নতুন করে ফাঁকা হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য আবার নিয়োগ প্রক্রিয়া চালু হবে। তো এগুলো সব প্রসেসিং প্রসেসিং মিলে অলরেডি এই বছরে হাফ শেষ। তো নেক্সট ইয়ার ক্লাস ইয়ার মানে এ করা যায়, expect করা যায় হয়তো আসলে। এইটাও তো মনে হয় 2 বছর পরে মনে হয়েছিল। হুম, দেখুন মোরালেস আমাদের আগে 2020 সালে নিয়োগ হয়েছে, আমরা 2023-এর লাস্টের দিকে জয়েন করছি। আর এটা নিয়োগ হতে হতে 2026-এর লাস্টের দিক চলে আসে। তো 3 বছর পরে গ্যাপ আসতেছে। তো পরের সার্কুলার যদি 27 হয়, সব প্রক্রিয়া চালু হয়ে দেখা যাবে যে 28-এর মধ্যে বেশি চলে গেছে। আচ্ছা ভাই, এনপিসিবি এর তো রিটেনের পর ডিরেক্ট ভাইবা মনে হয় না? এটা তো নয়, মাঝে আর কোনো স্টেপ তো নেই। না, সাধারণত এটাই হয়, প্র্যাকটিক্যাল হয় না।
ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা গ্রুপে করবেন, আমরা চেষ্টা করবো আর আপনার হাইলি যে পসিবল। এনডব্লিউপিজিসিএল এর ব্যাপারে পরে সমস্যা নেই, এক্সামের আগে 2-3 দিন আগে দরকার হয় আপনাদের আর কিছু গাইডলাইন্স গ্রুপে দিয়ে দেওয়া হবে আর কি। কবে যেন এক্সাম বললেন? 12 তারিখ 12 তারিখ না? শুক্রবারে। 20 তারিখে পরীক্ষা ওটা। 20 তারিখে? না, এনডব্লিউএস 20 তারিখ। হ্যাঁ, এনডব্লিউপিজিসিএল এরটা। জি ভাই, ওটা 20 তারিখ শনিবার। তাই এখন থেকে কি মানে জ্যাম গুলোতেও কি অ্যাপ্লাই করা যাবে? এটা যেহেতু করতেছে। কোনগুলো জ্যাম গুলোতে অ্যাপ্লাই করা যাবে কিনা, হ্যাঁ ভাই, জ্যাম গুলো দিয়ে করা যাবে। এটা ডিপিডিসি এটা ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উপর। প্রতিষ্ঠানের বিষয়ে তাহলে করতে হবে। আর এটা তো আসলে এখন একটা ভালো ঝামেলা চলছে, তো ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যে 10 গ্রেড 9 গ্রেড এই দুটো ইস্যু সরকারিভাবে সলভ হওয়ার আগ পর্যন্ত এইভাবে চলতে থাকবে। কিছু প্রতিষ্ঠান হয়তো যাবে, কিছু প্রতিষ্ঠান যাবে না। সরকারিভাবে যদি কোনো নির্দেশনা না আসে তার আগ পর্যন্ত এভাবে চলবে। রিসেন্টলি একটা দেখলাম ভাই, নিউজ দেখলাম যে যদি এরকম হয় যে কোনো একটা পোস্টে 2 বছর বেশি সময় ধরে নিয়োগ হচ্ছে না, তাহলে ওটা বন্ধ করে দিবে বা এরকম কিছু। এটা আর কি? হ্যাঁ, এটা এটা আলাদা কেস, এটা না সাধারণত হয় না। পিরিয়ডিক্যালি এগুলো চেক করা হয়, একটা প্রতিষ্ঠানের কতগুলো পোস্ট ফাঁকা আছে, নিয়োগ করতে হবে। এটা চলমান একটা প্রক্রিয়া, এটা চলছে। কোনো পদ বিলুপ্ত হয় কিন্তু এইভাবে হয় না যে 2 বছর ধরে কোনো নিয়োগই হচ্ছে না। তাহলে এগুলো আসলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে থাকতে চাই, যাতে আটকে না থাকে এই জন্য এই কাজটা করছে, যাতে দ্রুততর হয়। কিন্তু সরকার নিজেও কি চায় আসলে যে দ্রুত নিয়োগ হোক? যদি একসাথে সব প্রতিষ্ঠানের ফাঁকা পোস্ট আছে ফিল আপ হয়ে যায়, সরকার অ্যাপ্লিকেশন দিতে পারবে? কত পার্সেন্ট জনগণ নিয়ে একটা পজিশন চলছে তাই? বাংলাদেশে যতগুলো পদ আছে তার 30%, 40% এখন ইয়ে আছে। বাকি বড় একটা হিউজ অংশ, বা সর্বোচ্চ 50% বা 60% বললাম, তারপর 40% জনগণ নাই। কারণ সরকার এটা আসলে নিজেও কুলাতে পারবে না, তো কম যে ব্যবসাকে নিয়োগ হবে। কেস আছে, আমরা নিজের কারণে বিভিন্নভাবে আটকে থাকে অনেক। আমি চাই আবার চাই না, এরকম একটা বিষয়টা অনেক কিছু আমাদের জন্য কষ্টকর। মানে যে একটা প্রতিষ্ঠানে কর্মী কম থাকলে এটা খুব টাফ হয়ে যায় বাকিদের জন্য। তো ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম ভাই। হাফেজ।